আজকের পর চেঞ্জিং সেন্টেন্সের উপর আর কোথাও কোনো ধরনের ক্লাস করা লাগবে না তোমার। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 এবং 28 ব্যাচ চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে ক্লাসে আমরা বেসিক থেকে শুরু করব, অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করব, তারপর বোর্ড কোশ্চেন সহ সলভ করব, অর্থাৎ একটা ক্লাসে A to Z কমপ্লিট করে ফেলবো। সো চলো দেরি না করে শুরু করা যাক। আর যেমনটা বললাম যে আজকের এই একটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে শেষ করতে পারো, তোমার চেঞ্জিং সেন্টেন্সে আর কোনো দিন কোথাও প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো চেঞ্জিং সেন্টেন্সে যেহেতু বলেছি আমি বেসিক থেকে শুরু করব, তাই অবশ্যই আমাকে বেসিকটা পড়াইতে হবে। সো যারা পারো না তাদের শেখা হয়ে যাবে, আর যারা পারো তাদের রিভাইজ হয়ে যাবে, অথবা তুমি চাইলে একটু টেনে দিতে পারো। প্রথমে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্স জিনিসটা কি। জিনিসটা হচ্ছে সেন্টেন্সকে চেঞ্জ করা অর্থ ঠিক রেখে। অর্থ ঠিক রেখে জাস্ট তোমাকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। তোমাদের সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সো এই 5টা সেন্টেন্সকে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এবং এর পাশাপাশি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেও আমাদের রূপান্তরিত করতে হয়। তাহলে চলো আমরা একদিক থেকে যাই। প্রথমে বলছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, মানে হ্যাঁ বোধক থেকে না বোধকে নিতে হবে। মানে সেন্টেন্সটা থাকবে হ্যাঁ বোধকে, আমরা নিব না বোধকে। না বোধক মানে কি? না, একটা না অ্যাড করব। যেমন ধরো বললাম যে আমি বসে আছি, এটা একটা হ্যাঁ বোধক। এখন এইটাকে যদি আমি না বোধক নিই তাহলে আমি বলতে পারি কি আমি বসে নাই, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো, আমি বসে আছি, আমি বসে নাই, না বোধক হইছে কিন্তু অর্থটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে বললাম আমি বসে আছি, পরে বললাম আমি বসে নাই। সো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের অর্থটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তাহলে এইখানে নেগেটিভ কিভাবে করব? যে আমি বসে আছি, এটা নেগেটিভ করতে হবে এইভাবে যেন মিনিংটা দিয়ে বুঝায় আমি বসে আছি এবং সেন্টেন্সে একটা না থাকে। যেমন আমি দাঁড়িয়ে নাই। আমি দাঁড়িয়ে নাই মানে কি? আমি বসে আছি। তার মানে মেইন বিষয় হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের একটা না বোধক ওয়ার্ড আনতে হবে, কিন্তু আবার মিনিংটাও খেয়াল রাখতে হবে আগের মতোই যেন থাকে। তাহলে চলো আমরা শুরু করি। এইখানে যেমন অ্যাসার্টিভ থেকে নেগেটিভ আছে, ঠিক নেগেটিভ থেকেও অ্যাসার্টিভ কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষাতে। বুঝছো? ওকে, তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে বলছে অনলি বা অ্যালোনের নিয়ম। সো সেন্টেন্সে তুমি যদি অনলি অথবা অ্যালোন পাও তাহলে কি করবা? এখন অনলি বা অ্যালোন কাকে বোঝাইতেছে এটা তোমাকে দেখতে হবে। এটা 3 ধরনের থাকে। একটা হচ্ছে সৃষ্টিকর্তাকে বোঝায়, আরেকটা হচ্ছে বস্তুকে বোঝায়, আরেকটা হচ্ছে সংখ্যাকে বোঝায়। যদি সৃষ্টিকর্তা বা কোনো ব্যক্তিকে বোঝায় অনলি দিয়া, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, যে শুধুমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা কি করব? আমরা সেন্টেন্সের শুরুতে, অথবা এটা এইভাবেও থাকতে পারে যে আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, অনলিটা দিল না, বললো যে আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। অ্যালোন বা অনলি যেইটাই থাকুক, আমরা সেন্টেন্সের শুরুতে লিখে দিব নান বাট, NONE, নান বাট। এই দেখো নান দিলাম, নান একটা নেগেটিভ শব্দ, এটা নেগেটিভ হয়ে গেল। এখন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাকে সাহায্য করতে পারে। এখন যদি বলি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে কি বোঝাচ্ছে? আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে বোঝাচ্ছে আল্লাহ ছাড়া কেউ আমাদের আর সাহায্য করতে পারে না। তার মানে কি? শুধু আল্লাহই সাহায্য করতে পারে। তার মানে মিনিংটা সেম থাকতেছে এবং নেগেটিভও হয়ে যাচ্ছে। এখন নেগেটিভ থেকে যদি তোমাকে আবার অ্যাসার্টিভে যাইতে বলে, তখন তুমি এইখানে যে নানবার্ড দিলা, এই নানবার্ডটাকে তুলে দিয়ে অনলি বসাই দিবা, তাহলেই তোমার অ্যাসার্টিভ হয়ে যাবে। আবার দেখো, এখন অনলি বা অ্যালোন দিয়ে যদি বস্তু বুঝায়, বস্তুর ক্ষেত্রে আমরা কি দিব? নাথিং বাট, বস্তু থাকলে নাথিং বাট দিব, কিন্তু এখন আমরা সেন্টেন্সের শুরুতে দিব না, এখন অনলি যে জায়গায় আছে সেই জায়গায় দিব। তাহলে হি লাইকস অনলি সুইটস, সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তার মানে কি? মিষ্টি বাদে অন্য কিছু সে পছন্দ করে না, শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে হবে কি? হি লাইকস নাথিং বাট, নাথিং বাট সুইটস, সে মিষ্টি বাদে অন্য কিছু পছন্দ করে না, তার মানে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে এটা শেষ হলো। আবার দেখো অনলি যদি সংখ্যা বা বয়সের ক্ষেত্রে থাকে, তাহলে আমরা দেব নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা দিলেই হবে। তাহলে হবে কি? হি ইজ অনলি 10, তাহলে অনলি এর জায়গায় নট মোর দেন, হি ইজ নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন 10। তাহলে বোঝাচ্ছে কি? সে 10-এর বেশি নয়, মানে তার বয়স 10 বছরের বেশি নয়। তার মানে কি? তার বয়স 10 বছর। সো এই যে আমরা নান বাট আনতেছি, দেখো এই যে আমরা নান বাট আনলাম, আবার দেখো এই জায়গায় নাথিং বাট আনলাম, আবার এই জায়গায় নট মোর দেন আনলাম, এইগুলার কারণেই নেগেটিভ হয়ে যাচ্ছে এবং অর্থটাও ঠিক থাকতেছে। তার মানে অনলি বা অ্যালোন থাকলে যদি ব্যক্তি বোঝায় আমরা দিব নাথিং বাট, ব্যক্তি বুঝাইলে নাথিং বাট। আর যদি বস্তু বুঝায় তাহলে ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট। আর যদি সংখ্যা বুঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে দিব। আর যদি নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলে আমরা অনলি বা অ্যালোন দিয়ে দিব এগুলার পরিবর্তে, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন দেখো
মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটার যে কোনো একটা যদি থাকে, এই তিনটার যদি যে কোনো একটা থাকে, এই তিনটার যে কোনো একটা দিয়ে বোঝায় যে বাধ্যবাধকতা বা করতেই হবে এমন বোঝায়। তাহলে এমন বোঝাইলে আমরা কি করব, এইগুলো তুমি যদি সেন্টেন্সে খুঁজে পাও, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু সেন্টেন্সে খুঁজে পাইলে তুমি এর পরিবর্তে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবা অথবা ক্যান নট হেল্প বসাবা। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প বসাও তাহলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি করে দিতেই হবে, এটা মাস্ট। তাহলে হবে কি দেখো, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করতে হবে। তাহলে এই মাস্টটাকে আমরা চেঞ্জ করে কি করব, ক্যান নট বাট দিয়ে দিব। তাহলে ইউ ক্যান, ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস, ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস। এখন যদি আমরা ইউ ক্যান নট হেল্প দিই, ক্যান নট হেল্প, যদি আমরা ক্যান নট হেল্প দিই তখন কিন্তু আর এই অবে দেওয়া যাবে না। এই জায়গায় তুমি চাইলে অবে দিতে পারবা, কিন্তু এই জায়গায় অবে দেওয়া যাবে না, এই জায়গায় দিতে হবে অবেইং, অবেইং। সো ক্যান নট বাট থাকলে জাস্ট তুমি মাস্টের জায়গায় ক্যান নট বাটটা বসাই দিবা, আর যদি তুমি ক্যান নট হেল্প দাও তাহলে ভার্বের সাথে আইএনজি করতেই হবে, বুঝছো? আবার ধরো সেন্টেন্সে দেয়া আছে এইটা, অর্থাৎ নেগেটিভটা দেয়াই আছে, তোমাকে অ্যাসার্টিভে করতে বলতেছে, তখন তুমি এগুলা উঠাই দিয়া মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন দেখো, এখন আমরা দেখব বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যদি থাকে। বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যদি থাকে তাহলে আমরা কি করব, প্রথমে বোথ আছে না, বোথের জায়গায় আমরা নট অনলি বসাবো। এই যে নট আনতেছি, নটের কারণে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর অ্যান্ডের জায়গায় বাট অলসো বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে চলো, বলছে বোথ রিনা অ্যান্ড সীমা আর প্রেজেন্ট, তাহলে আমরা লিখবো নট অনলি, বোথটাকে চেঞ্জ করে লিখবো আমরা নট, নট অনলি, নট অনলি লিখলাম রিনা, আর অ্যান্ড আছে, অ্যান্ডের জায়গায় লিখবো বাট অলসো, বাট অলসো সীমা, সীমা। এখন ওয়ার আছে না, ওয়ারটা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, ওয়াজ প্রেজেন্ট, প্রেজেন্ট। তাহলে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে কেন, কারণ এই যে দেখো আমরা এই জায়গায় কি করছি, এই জায়গায় নট অনলি ইউজ করছি, যে শুধুমাত্র রিনাই না সীমাও প্রেজেন্ট ছিল। এখন যার কারণে এই যে শুধুমাত্র রিনাই না, না বলতেছি না, নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু মিনিং আবার ঠিক আছে। দেখো যে শুধু রিনাই না সীমাও প্রেজেন্ট ছিল, তার মানে কি দুইজনই প্রেজেন্ট ছিল, শুধু একজন ছিল না। আবার এই জায়গায় বলতেছে বোথ রিনা অ্যান্ড সীমা আর প্রেজেন্ট, রিনা এবং সীমা দুইজনই প্রেজেন্ট ছিল। এটা কিন্তু সিম্পল কমপ্লেক্সেও আছে, এটাও খেয়াল রাখো। ওকে, এখন দেখো এভরি অথবা অল যদি থাকে, এভরি অথবা অল থাকলে আমরা নেগেটিভ করব কিভাবে, দেয়ার ইজ নো দিব, এরপর নাউনটা দিব, এরপর বাট দিব, তাহলে হয়ে যাবে। তাহলে এভরি এর পরিবর্তে কি করব, আমরা দেয়ার ইজ নো লিখব, দেয়ার ইজ নো। তারপর আছে মাদার, লিখলাম মাদার, দেয়ার ইজ নো মাদার। এখন নাউনটা লেখার পর আমাদের বাট দিতে হবে না, দিলাম বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড আছে, হয়ে যাবে লাভস, লাভস হার চাইল্ড। শেষ, বুঝতে পেরেছো? এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ব্যবহার করতে হয়, এবং হচ্ছে তারপর সাবজেক্ট V3, এরপর হচ্ছে দেন, এটা ব্যবহার করতে হয়। তাহলে কি করতে হবে, এই যে অ্যাজ সুন অ্যাজ আছে এটাকে আমাদের লিখতে হবে নো সুনার, নো সুনার, নো সুনার হ্যাড, আমরা লিখলাম নো সুনার হ্যাড। এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? অ্যাজ সুন অ্যাজ এর পর নো সুনার হ্যাড দিলে ভার্বটা চেঞ্জ হয়ে যায়, কারণ এই যে হ্যাড আনছি, হ্যাডের পর সবসময় ভার্বের V3 বসে, সেই জন্য। ওকে, তাহলে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ হি স, এটা চেঞ্জ হয়ে যাবে নো সুনার হ্যাড হি সিন, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, তাহলে লিখলাম দ্য পুলিশ, সে পুলিশকে দেখতে না দেখতেই, এই কমাটা আছে না, কমাটা পরিবর্তন হয়ে যাবে দেন, THAN, EN না কিন্তু THAN, তারপর যা আছে তাই বসবে, আমি ডট ডট দিয়ে দিলাম। তার মানে কি কি চেঞ্জ করতে হবে নেগেটিভ করতে গেলে, এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা যে নো লিখছি না, এর কারণে নেগেটিভ হয়ে গেছে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপর ভার্বের V3 করব, আর কমার পরিবর্তে দেন বসাবো, তিনটা কাজ। নো সুনার হ্যাড বসাবো, ভার্বের V3 করব, তারপর দেন বসাবো, এই একটা কাজ, এই একটা কাজ, এই একটা কাজ, তিনটা কাজ করতে হবে আমাদের অ্যাজ সুন অ্যাজ থাকে। আর যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে সোজা কথা নেভার দিয়ে দিব, এবং তারপরে যে ওয়ার্ডটা আছে ওইটা অ্যান্টোনিম করে দেব। যেমন হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, সে সব সময় নির্দিষ্ট সময়ে আসে, একদম সময়ের ক্ষেত্রে সময়নিষ্ঠ আর কি।
মানে একদম টাইম টু টাইম সকল কাজ করে, তাহলে হবে কি হি ইজ নেভার, দেখো অলওয়েজের পরিবর্তে লিখলাম নেভার পাঞ্চুয়াল, পাঞ্চুয়ালের বিপরীত দিতে হবে। এখন যদি বলি হি ইজ নেভার পাঞ্চুয়াল, সে কখনোই পাঞ্চুয়াল ছিল না, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের কি করতে হবে, অর্থ ঠিক রেখে আমাদের সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। তাহলে হবে হি ইজ নেভার লেট, সে কখনোই লেট ছিল না, বুঝছো? হি ইজ নেভার লেট। ওকে, এরপর দেখো টু ডট ডট টু থাকলে নেগেটিভ কীভাবে করব, সো দিব ডট ডট দ্যাট দিব, এই টু এর পরিবর্তে দিব সো, এটার পরিবর্তে দিব দ্যাট। তারপর তাও তো নেগেটিভ হইল না, কারণ আমরা না বোধক কিছু আনি নেই, না বোধক আনবো পরে, সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, এইভাবে। তাহলে চলো আমরা এটা ভেঙে ভেঙে করি, তাহলে বুঝে যাবা। বলছে হি ইজ, লিখলাম হি ইজ, সো টু আছে, টু এর পরিবর্তে দিলাম সো, হি ইজ সো উইক আছে, দিলাম উইক, হি ইজ সো উইক, টু আছে, দিলাম দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, এই যে টু এর পরিবর্তে দ্যাট, টু এর পরিবর্তে সো, হি ইজ সো উইক দ্যাট। এখন স্ট্রাকচার কি বলছে, যে আমাদের সাবজেক্ট আনতে হবে, ক্যান নট কুড নট আনতে হবে। তাহলে সাবজেক্ট আনি, সাবজেক্টটা কি হি, তাহলে লিখলাম হি, হি ইজ সো উইক দ্যাট হি, এখানে কি বলছে ইজ না, তাহলে হবে ক্যান নট, ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, শেষ, নেগেটিভ হয়ে গেছে। এখন ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা কি, চলো আরেকটা নিয়ম দেখি, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য, এবং চিরন্তন সত্য টাইপের যেগুলা সেন্টেন্স আছে, চিরন্তন সত্য বলতে কি বোঝায়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, মানে সব যে সকল জিনিস সবসময় সত্য, সেইগুলাকে বলা হয় চিরন্তন সত্য, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। সেইগুলা হচ্ছে, আমরা যদি নেগেটিভ করতে চাই, সেইগুলা আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ নেগেটিভ কি, আগে অক্সিলারি ভার্ব আনতে হয়, এরপর একটা নট অ্যাড করতে হয়, তারপর বাদ বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হয়, শেষ। তাহলে নলেজ ইজ পাওয়ার, এইটা দিছে, এটাকে আমরা খুব ইজিলি চেঞ্জ করে ফেলবো। আগে অক্সিলারি ভার্বটা আনবো, অর্থাৎ বি ভার্বটাকে আনবো, তাহলে দিলাম ইজ, আমাদের নট আনতে বলছে, দিলাম নট, ইজ নট, তারপর বাদ বাকি যা আছে লিখে দিব, ইজ নট নলেজ পাওয়ার, বড় করে প্রশ্নবোধক চিহ্ন। সো চিরন্তন সত্য টাইপের জিনিসটা যদি আমরা নেগেটিভে করি, নেগেটিভ নেওয়ার সময় আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে, তার মানে প্রশ্নবোধক বানিয়ে নেগেটিভ করতে হবে। ওকে, এরপর দেখো তোমাদের নেগেটিভ অ্যাসার্টিভ থেকে নেগেটিভের ক্ষেত্রে তোমাদের নর্মালি ডিগ্রি নাই, কিন্তু ডিগ্রির দুই একটা নিয়ম চলে আসে, কিভাবে, এইভাবে চলে আসে। এই যে দেখো এখানে বলছে যে সুপারলেটিভ ডিগ্রি, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের সব থেকে বেস্ট বালক, তাহলে এটা একটা হ্যাঁ বোধক সেন্টেন্স, হ্যাঁ বোধক, আর হ্যাঁ বোধক থেকে না বোধক করতে হবে। আর যখনই আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে যাব, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে যাব, তখন আমাদের এমনিতে একটা নো আদার আনতে হয়, যার কারণে এটা এমনিতেই নেগেটিভ হয়ে যায়। সো সুপারলেটিভ ডিগ্রি থাকলে ওইটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব, নেগেটিভ হয়ে যাবে। আর এর কারণেই এইখান থেকে হচ্ছে অ্যাসার্টিভ নেগেটিভের কোয়েশ্চেন দেয়। তাহলে দেখো সুপারলেটিভ আমরা বুঝবো কিভাবে, এই যে দ্য বেস্ট, এইটুকু হচ্ছে সুপারলেটিভের চিহ্ন। তোমরা যারা ডিগ্রি পড়ছো তোমরা জানো, আর ডিগ্রি না পড়ে থাকলে, ডিগ্রি তোমাদের আপাতত লাগতেছে না, ডিগ্রি পড়ছো, কারণ ডিগ্রি তো আগের সিলেবাসে ছিল। এখন এই জায়গায় আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভ দিতে হবে। পজিটিভ, এই যে সোজা কথা, দেখো তোমাদের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, গুড বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। বুঝছো, এখানে আছে কি বেস্ট, আমাদের নিতে হবে কি তাহলে পজিটিভ ডিগ্রিতে, আর পজিটিভ ডিগ্রির পুরা সূত্র এই জায়গায় লিখে দিচ্ছি, মুখস্থ করে ফেলবা। দেখো বলছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আমাদের শুরু করতে হবে নো আদার দিয়ে, এটা একদম সূত্রে আছে, রুলসে আছে, তাহলে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, নো আদার লিখে দিলাম। এরপর বলছে এক্সটেনশন, এক্সটেনশন মানে কি, এক্সটেনশন মানে হচ্ছে এই যে ডিগ্রি যে জায়গায় আছে ওইটা থেকে বাকি অংশ, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, বলতেছে নো আদার বয় ইন দ্য ক্লাস, লিখলাম এক্সটেনশন। এরপর বলছে ভার্ব দিতে হবে, ভার্ব কোথায় আছে, এই যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, দিলাম ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ দিলাম। এরপর বলছে দুইটা এস দিতে হবে, দুইটা এস দিতে হবে, মাঝখানে পজিটিভ ডিগ্রি থাকবে।
আর এখানে যেহেতু বেস্ট আছে, বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, তাই আমরা দিয়ে দিই নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড গুড অ্যাজ। এরপর বলছে সাবজেক্ট দিয়ে দেওয়ার জন্য, তাহলে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা আছে হি, তাহলে আমরা বসাই হি, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তারপর ফুল স্টপ দিয়ে দিব, আমাদের নেগেটিভ হয়ে গেছে। এখন এই নেগেটিভ থেকে যদি অ্যাসার্টিভে যাইতে বলে তখন আবার কি করব আমরা? নো আদার তো নতুন করে আনছিলাম, যেহেতু নো আদার নতুন করে আনছিলাম তাহলে নো আদারটা বাদ যাবে। আর যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রিতে যাচ্ছি, সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট আগে বসে যাবে, তাহলে হবে হি, হি, তারপর ভার্বটা বসবে, এই যে ভার্ব হি ইজ, এটুক তো এক্সটেনশন, তাহলে পরে চলে যাবে হি ইজ, যেহেতু সুপারলেটিভ করতেছি মানে অ্যাসার্টিভ করতেছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এইটুক বাকি অংশ ছিল, বাকি অংশ আমি পরে দিয়ে দিছি, হি ইজ সাবজেক্ট ভার্ব দিয়ে দিছি, দ্য বেস্ট দিয়ে দিছি, দ্য বেস্ট হচ্ছে ডিগ্রির কারণে আসছে, শেষ, আমাদের অ্যাসার্টিভ এইভাবে হয়ে গেছে। সো নর্মালি এই টাইপের সেন্টেন্স থেকে তোমাদের বলে যে অ্যাসার্টিভ থেকে নেগেটিভই বেশি করতে বলে, যদিও ডিগ্রি তোমাদের সিলেবাসে নাই, বাট ডিগ্রি থেকে অ্যাসার্টিভ নেগেটিভের অংশটুকু আসতে পারে। ওকে, এরপর দেখো আমরা এখন দেখব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। সো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাইতে হবে, মানে বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধকে যাইতে হবে। এটা খুব ইজিলি করা যায়। প্রথম দুইটা নিয়ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব না যুক্ত বাক্যের ক্ষেত্রে, সেটা পরে দেখবো। আগে দেখো, ধরো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যে আমরা প্রশ্নবোধকে নিব। প্রশ্নবোধকের স্ট্রাকচার কি? প্রশ্নবোধকের স্ট্রাকচার দেখো, প্রশ্নবোধক সেন্টেন্স আগে দেখাইনি। প্রশ্নবোধক স্ট্রাকচার হয় শুরু হবে WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলা দিয়ে শুরু হবে। এগুলা দিয়ে শুরু হওয়ার পর তারপর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব থাকবে, অথবা হচ্ছে তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, তারপর প্রশ্নবোধক থাকবে। এক কথায় এত কিছু তোমার লাগবে না। তোমার প্রশ্নবোধক সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং ডট হয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আরেকটা হচ্ছে তোমার বি ভার্ব দিয়ে শুরু হবে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো এইগুলা দিয়ে শুরু হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। দুই টাইপের সেন্টেন্স হয়। এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের ইন্টারোগেটিভও করতে হয়, আবার নেগেটিভও করতে হয়, দুইটা একসাথে করতে হয়। তাহলে চলো দেখি। অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে থাকে বা বি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব বলতে এখানে মেইনলি বি ভার্বটাকে বোঝানো হচ্ছে। সো বি ভার্ব কেমন? এই যে দেখো, বি ভার্ব ইজ। বি ভার্ব যদি থাকে, তুমি বি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে আনবা এবং এর সাথে একটা নট অ্যাড করে দিবা, শেষ। আর কিচ্ছু করা লাগবে না, তোমার নেগেটিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটা একসাথে করতে হয়। আর যদি তুমি দেখো যে এখানে বি ভার্ব আছে, বি ভার্বের সাথে নট দেয়াই আছে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করতেছি, অক্সিলারি ভার্বটাকে বি ভার্বটাকে তুমি সামনে আনবা আর এই নটটাকে কেটে দিবা। মেইন বিষয় হচ্ছে নট থাকলে কেটে দিবা, আর নট না থাকলে আনবা, এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে আমি কি করব? এখানে কি নট আছে? নাই, তাহলে ইজ লিখলাম প্রথমে, এর সাথে একটা নট আনলাম। শর্ট করেও ইজন্ট লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এটা তো আমি নিয়ে ফেলছি, বাকি থাকে কি? হি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি লিখে দাও ইজ নট হি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, শেষ। এখন দেখো এখানে আবার নট দেয়াই আছে। নট যদি দেয়া থাকে তাহলে তোমার কেটে দিতে হবে। তাহলে তুমি শুধু ইজটাকে সামনে আনো, তারপর লিখো হি আ ব্রিলিয়ান্ট। তবে সব কিছু ঠিক থাকলেও তুমি যদি প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে কিন্তু কাটা যাবে, মার্কস দিবে না, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এখন তো দেখলাম যে বি ভার্ব না থেকে যদি ডাইরেক্ট ভার্ব থাকে, যেমন এই যে ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্বগুলো থাকে, তখন আমরা কি করব? তখন আমরা একটা বি ভার্ব আনবো। আর আমাদের মেইন কাজ কি? আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতেছি, অক্সিলারি ভার্বটাকে সামনে আনতেছি, এর সাথে নট অ্যাড করতেছি, বুঝছো? অক্সিলারি ভার্ব সামনে আনতেছি, এর সাথে নট অ্যাড করতেছি। এখন দেখো এই জায়গায় কোথাও নট আছে? নট নাই, তার মানে আমাদের নট অ্যাড করতে হবে। এখন নট অ্যাড করার জন্য আমরা ডিরেক্টলি ভার্বের ভিতর তো নট অ্যাড করতে পারি না, যেহেতু আমাদের বি ভার্ব নাই, বি ভার্ব আনতে হবে। এই জায়গায় বি ভার্ব ছিল, সেটাকে সাবজেক্টের আগে আইনা দিছি, শেষ।
কিন্তু এই জায়গায় বি ভার্ব নাই, আনতে হবে। তাহলে কিভাবে আনবো? বলছে প্লেড, V2 আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। আর ভার্বের পাস্ট ফর্ম দেখো এখানে স্ট্রাকচার কি বলছে, প্রথমে ডু অথবা ডিড লিখতে হবে, এর সাথে নট দিতে হবে, তারপর বাদ বাকি যা আছে সেগুলো বসাই দিব, শেষ। তাহলে আমরা ডু আর ডিডের ভিতর থেকে কোনটা আনবো? ডিড আনতে হবে, কারণ এটা পাস্ট ফর্মে আছে, V2 তে আছে। যেহেতু V2 তে আছে তাই আমরা কি করব, এই জায়গায় আনবো ডিড। আনলাম ডিড। এই জায়গায় কি কোথাও নো দেয়া আছে বা নট লেখা আছে? নাই। না থাকলে আমাদের আনতে হয় ইন্টারোগেটিভে। তাহলে ডিড নট লিখলাম, ডিড নট। ডিড নট লিখার পর এখন তাহলে কি কি বাকি থাকে? বাকি থাকে দে। ডিড নট দে লিখলাম, দে। ডিড নট দে, তারপর প্লে। প্লেটা তো নেই, এখন নিব। ডিড নট দে প্লে। এখানে কিন্তু প্লেইড হবে না, প্লে হবে। কেন প্লে হবে? কারণ এই যে ডিড, আমরা বি ভার্বে অলরেডি, বি ভার্বে বা অক্সিলারি ভার্বে অলরেডি ফর্মটা চেঞ্জ করে ফেলছি, পাস্টে নিয়ে গেছি। যদি কোথাও ইংরেজিতে, পুরো ইংরেজিতে যদি অক্সিলারি ভার্বের ফর্মটা তুমি চেঞ্জ করে ফেলো, তাহলে মেইন ভার্ব সবসময় V1 হয়, মানে প্রেজেন্ট ফর্মে হয়। এইখানে দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই দেখেই এটা চেঞ্জ হয়েছে। আর অক্সিলারি ভার্ব যদি থাকতো তাহলে অক্সিলারি ভার্বটাই চেঞ্জ হইতো, মেইন ভার্ব চেঞ্জ হইতো না। সোজা কথা, অক্সিলারি ভার্বের ফর্ম যদি তুমি চেঞ্জ করো, পাস্টে নাও, ফিউচারে নাও, যেইখানেই নাও, মেইন ভার্বের ফর্ম চেঞ্জ হবে না। তাহলে হবে কি, ডিড নট দে প্লে ওয়েল। তারা কি ভালো খেলেনি? হ্যাঁ, তারা ভালো খেলেছে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আবার দেখো, ইন্টারোগেটিভে যদি এভরি বা অল থাকে, এভরিবডি অথবা অল থাকে, একটু আগে আমরা পড়ছি এভরি অথবা অল থাকলে দেয়ার ইজ নো দিই আমরা, তাই না? দেয়ার ইজ নো ব্যবহার করি, কিন্তু ওইটা কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে। কিন্তু এই জায়গায় কি করব? এই জায়গায় আমরা ডিরেক্ট লিখবো হু। আমরা লিখবো হু, ডোন্ট হবে না, হু ডাজ নট। আমরা লিখবো হু ডাজ নট, হু ডাজ নট, তারপর বাদ বাকি অংশ দিয়ে দিব, অথবা ডিড নট। তাহলে এই জায়গায় আমরা এখন এভরিবডি আছে, এভরিবডিটাকে কি করব? এভরি এর পরিবর্তে লিখবো হু। এভরি এর পরিবর্তে লিখলাম হু। বলছে লাভস ফ্লাওয়ার। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা লিখব ডাজ নট, ডাজ নট, বা সংক্ষেপেও লিখতে পারো। তাহলে হু এরপর লিখলাম ডাজ নট, আর পাস্টে থাকলে ডিড নট, তারপর ভার্ব থেকে বাকি অংশ। হু ডাজ নট, দেখো আমরা যেহেতু ভার্বের সাথে এস বাই ইএস যোগ করে ফেলছি, তাই আমরা যেহেতু ভার্বের সাথে এস বাই ইএস যোগ করে ফেলছি, তাই এইখানে যে ভার্বের সাথে এস বাই ইএস আছে এটা কিন্তু আর থাকবে না। তাহলে হু ডাজ নট হয়ে যাবে লাভ ফ্লাওয়ার্স। হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, এবং প্রশ্নবোধক চিহ্ন। কে ফুল ভালোবাসে না? তার মানে কি সবাই ভালোবাসে। এভরিওয়ান লাভস ফ্লাওয়ার। এখন আবার দেখো, এখানে বলছে এভরিওয়ান, মানে সবাই ভালোবাসে। এখন যদি বলে নোবডি অথবা নান অথবা নো ওয়ান, এইভাবে বসলে আমরা কি করব? এখানে এভরিবডি মানে হ্যাঁ বোধক বলছে যে সবাই ভালোবাসে, সেই জন্য আমরা হু ডাজ নট আনছি, তাই না? কিন্তু এখন যেহেতু এখানে এভরির পরিবর্তে নোবডি হচ্ছে, তাই আমরা এই জায়গায় ডাজ নটটাই কেটে দিব, কারণ এখানে নেগেটিভ, এইটার বিপরীত আমাদের ইন্টারোগেটিভে করতে হয়। এখানে এভরিবডি তো পজিটিভ, কিন্তু এই জায়গায় দেখো নোবডি নিজেই নেগেটিভ, নোবডি নিজেই নেগেটিভ মানে কেউ না। যেহেতু নিজেই নেগেটিভ, তাই আমাদের ইন্টারোগেটিভ করার সময় আর নেগেটিভ আনতে হবে না, তখন আমাদের নো এক্সট্রা করে আনতে হবে না। তাহলে আমরা কি করব? নোবডি আছে, নোবডির জায়গায় লিখবো আমরা হু। হু আছে, বিলিভস এ লায়ার আছে, যেমন আছে অমনই লিখে দিব, কারণ এখানে ডু ডাজ ডিড এমন কিছু আনা লাগতেছে না, এবং হচ্ছে বিলিভস, যার কারণে বিলিভস এস বাই এসটাও চেঞ্জ হচ্ছে না। এই জায়গায় আমরা ডাস লিখছিলাম, কারণ নট আনতে হয়েছে। ডাস না আনলে তো নট লিখতে পারবো না, কারণ ডিরেক্টলি নট বা নো এগুলো ইউজ করা যায় না, সেজন্য আমরা কি করছি? সেজন্য আমরা একটা ডাজ আনছি। আর এই সোজা কথা স্ট্রাকচার এমন, হু দিবা, ডাজ দিবা, ভার্ব থেকে শেষ পর্যন্ত দিবা এভরিবডির ক্ষেত্রে। আর এই জায়গায় ডাস আনাই লাগছে, কারণ এই যে নটের কারণে ডাস আনা লাগছে। এবং যেহেতু ডাস আনছি, তাই ভার্বটা কি হয় নাই, ভার্বটা মানে ভার্বের সাথে এস বাই এস আর যোগ হয় নাই। এখন যেহেতু আমরা শুধু হু আনতাছি, এই জায়গায় কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই মেইন ভার্বের ফর্ম যেমন আছে অমনই থাকবে। তাহলে হবে বিলিভস এ লায়ার। বলতেছে নোবডি বিলিভস এ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না বা বিশ্বাস করে না। এটা ইন্টারোগেটিভ হবে হু বিলিভস এ লায়ার, কে বিশ্বাস করে? তার মানে কেউই করে না। প্রশ্ন করতেছে কে বিশ্বাস করে? কেউই করে না, শেষ। সোজা কথা, যদি এভরিবডি থাকে অথবা অল থাকে, তুমি হু এর সাথে ডাজ নট দিয়ে শুরু করবা, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাই দিয়ে শেষ করে ফেলবা। আর নোবডি থাকলে শুধু হু দিবা, নোবডি থাকলে এইটু কেটে দিয়ে শুধু হু দিবা, বাদ বাকি যা আছে তাই লিখবা, শেষ। কিন্তু সবার শেষে প্রশ্নবোধক চিহ্নটা মনে করে দিও, নয়তো কিন্তু মার্কস আসবে না।
ওকে, ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবা। এবং আজকে সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি, তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং নেক্সট কোন টপিকে ক্লাস চাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবা, তাহলে আমি সেই টপিকে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো বলতেছে নেভার, যদি নেভার থাকে তাহলে কি করবা? আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যখন গেছি যে অলওয়েজ থাকলে আমরা নেভার দিই, অলওয়েজ থাকলে নেভার দিই, কিন্তু নেভারের জায়গায় আবার হচ্ছে পরে যে নাউনটা থাকে ওইটার হচ্ছে অ্যান্টোনিম করে দিই, এটা পড়ছি না, অ্যান্টোনিম করে দিই। কিন্তু এই জায়গায় দেখো, কিন্তু এই জায়গায় আমাদের প্রশ্নবোধক করতে বলছে, নেভার থাকলে আমরা এভার দিয়ে দিব। দেখো বলছে আই নেভার ড্রিঙ্ক টি, তাহলে দিব আমরা এভার আই ড্রিঙ্ক টি। শেষ। আমরা জাস্ট নেভারটাকে এভারে পরিবর্তন করবে এবং সামনে এনে দেবো, এভার আই ড্রিঙ্ক টি। আমি কি কখনো চা খেয়েছি? না, আমি কখনো চা খাই। তাহলে এইটা গেল তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখন দেখবো আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মানে কি? বিস্ময়সূচক বাক্য, এবং এটা খুবই ইন্টারেস্টিং বিস্ময়সূচক বাক্য। চলো আমরা দেখি। যেমন দেখো বলছে যদি, এইখানে বলছে আর্টিকেল না, তো এটা আর্টিকেল হবে না, শুধু এ এবং এন হবে, আর্টিকেল হবে না, এ এবং এন হবে। সো সেন্টেন্সে যদি এ এন থাকে একভাবে করবা, এ এন না থাকলে আরেকভাবে করবা, শেষ। এই দুইটা নিয়মে হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা নিয়মে হয়ে যায়। বাদ বাকি আরেকটা নিয়ম আছে যেটা খুব একটা বেশি পরীক্ষাতে আসে না। তাহলে চলো দেখি। দেখো এ এইখানে পাইছো এ, কিন্তু এখানে দেখো নাই। যদি এ অথবা এন থাকে তাহলে তুমি হোয়াট এ দিয়ে শুরু করবা এক্সক্লামেটরিতে যাওয়ার জন্য। তাহলে এখানে এ আছে, এ থাকলে কি করব আমরা? হোয়াট এ দিয়ে শুরু করব, হোয়াট এ লিখলাম। লিখার পর হোয়াট এ লিখলাম, সরি হোয়াট লিখছি এ। এরপর দেখো কি করতে হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে অনেক কিছু বলছে তাই না, তোমার এগুলো কিচ্ছু দরকার নাই। দেখো আপনারা লিখলাম হোয়াট এ নিছি, এরপর ভেরি বা গ্রেট থাকবে, এটা বাদ দিবা। বাদ দেওয়ার পর বাদ বাকি যা আছে লিখবা, তারপর শুরুর অংশ লিখবা, শেষ। তাহলে কয়টা কাজ দেখো, একদম ইজিভাবে বুঝিয়ে দিয়েছে। প্রথমে এ আছে, এ থাকলে হোয়াট এ দিয়ে শুরু করবা, তারপর লাস্টের অংশ প্রথম অংশ শেষ, ভেরি বা গ্রেট আগেই বাদ দিবা। তাহলে কি হচ্ছে? হোয়াট এ দিয়ে শুরু করবা, তারপর হচ্ছে লাস্ট পার্ট প্লাস লাস্ট পার্ট আর হচ্ছে ফার্স্ট পার্ট, দুইটা দিবা, তাহলেই শেষ। আর মাঝখানে তোমার গ্রেড বা ভ্যারি থাকলে বাদ দিবা। তাহলে হোয়াট এ দিলাম, লাস্ট পার্ট হবে বিউটিফুল বার্ড দিলাম, তারপর ইট ইস আছে দিলাম ইট ইস, তারপর দিলাম প্রশ্নবোধক চিহ্ন, শেষ। হোয়াট এ ছিল তাই হোয়াট এ দিয়ে শুরু করছি, এন থাকলে হোয়াট এন দিয়ে শুরু করতাম। তাহলে হোয়াট এ অথবা হোয়াট এন, লাস্ট পার্ট ফার্স্ট পার্ট শেষ। আবার দেখো যদি এ এন না থাকে আগের মতোই, কিন্তু এখন শুরু করবো হাউ দিয়ে শুরু করবো, লাস্ট পার্ট ফার্স্ট পার্ট শেষ। তাহলে হাউ, ভ্যারি বা গ্রেট থাকলে বা অ্যাডভার্বগুলো থাকলে বাদ দিব। তাহলে হাউ বা হোয়াট এ হোয়াট এন দিয়ে শুরু করব, ভ্যারি বা গ্রেট থাকলে বাদ দিব, লাস্ট পার্ট ফার্স্ট পার্ট শেষ। তাহলে আমাদের ভ্যারি বা গ্রেট বাদ দিলাম, হাউ দিয়ে শুরু করলাম। এখন ভ্যারি থেকে যে অংশ থাকবে ফুল স্টপ পর্যন্ত পুরোটাই হচ্ছে লাস্ট পার্ট। তাহলে হচ্ছে হাউ চার্মিং দিলাম, হাউ চার্মিং দ্য সিন ইজ, দ্য সিনারি ইজ। তোমার এই নিয়মগুলো দেখাই লাগবে না, জাস্ট যেটা বলছি এই টেকনিকে লিখবা, যে তুমি হাউ আর এ অথবা এন না থাকলে হাউ দিয়ে শুরু করবা, এ এন থাকলে হোয়াট এ অথবা হোয়াট এন দিয়ে শুরু করবা, তারপর লাস্ট পার্ট ফার্স্ট পার্ট শেষ। আচ্ছা এরপর বলছে আই উইশ যদি সেন্টেন্সে থাকে তাহলে তুমি আই উইশের পরিবর্তে ইফ বা উড দ্যাট লিখবা, এরপর বাকি অংশ লিখে দিবা, শেষ। তবে যদি আবার ইফ বা উড দ্যাট দেওয়া থাকে, এইখান থেকে অ্যাসার্টিভ আসতে বললে আই উইশ দিবা, তাহলেই শেষ। তাহলে যে আই উইশ আছে এই জায়গায় তুমি জাস্ট লিখে দাও উড দ্যাট লিখলা, উড দ্যাট, বাদ বাকি যা আছে যেমন আছে অমনই রেখে দিবা, এবং শেষে মনে করে এক্সক্লামেটরি চিহ্নটা দিবা, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। আমি প্রশ্নবোধক দিয়ে ফেলছি তাই না, মনে করে এক্সক্লামেটরি চিহ্নটা দিবা, তাহলেই শেষ। ওকে, তাহলে এইটুকু শেষ হলো। আবার দেখো এই যে উড দ্যাট যুক্ত যদি সেন্টেন্স পরীক্ষাতেই থাকে তাহলে ওইটাকে চেঞ্জ করে আই উইশ দিয়ে দিবা, তাহলেই শেষ হয়ে যাবে। এখন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা যদি থাকে তাহলে তুমি দিবা হুররা, আবার হুররা থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট,
তার মানে মেইন বিষয় কোনটুকু, এই যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এইটুকু এইটুকু হচ্ছে তোমার মেইন। সো এটা তুমি চেঞ্জ করে কি দিবা, যে হুররা, খুশির সংবাদ যেহেতু তুমি দিলা হুররা, তারপর এক্সক্লামেটরি চিহ্ন দিবা, অথবা তুমি চাইলে কমা দিতে পারো, কমা দিবা, কমা দিয়ে উই ওন, তারপর এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে দিবা, শেষ। এখন যদি এইটাই পরীক্ষাতে আসে, হুররাটা কেটে দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা এতটাই খুশির সংবাদ যে উই ওন, আমরা জিতে গেছি। এরপর দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মানে কি, একটা দুঃখের সংবাদ, তুমি এটা চেঞ্জ করে দিয়ে দিবা অ্যালাস, অ্যালাস, তুমি দিয়ে দিলা অ্যালাস। এবং দেখো অ্যালাস দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে না, তুমি চাইলে এখানে কমা দিবা, কমা দিয়ে হি ইজ ডেড, হি ইজ ডেড, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিবা, এইভাবে দিবা। সো এটা হয়ে গেল আমাদের এক্সক্লামেটরি। এখন দেখবো অপটেটিভ। অপটেটিভে একটা নিয়মেই শেষ হয়ে যায়। অপটেটিভ মানে কি, অপটেটিভ মানে হচ্ছে দোয়া করা, আশীর্বাদ করা। সো দোয়া আর আশীর্বাদ, দেখো আই উইশ দ্যাট আছে না, আই উইশ থাকলে আমরা যখন একটু আগে এক্সক্লামেটরি পড়লাম তখন আমরা কি করছি, উড দ্যাট বলছি, কিন্তু এখন এই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বলে নাই, বলছে অপটেটিভ। অপটেটিভ মানে কি, দোয়া বা আশীর্বাদ। এইগুলোর ক্ষেত্রে আই উইশ দ্যাটের পরিবর্তে আমরা জাস্ট মে লিখে দিব, আমরা জাস্ট মে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। যে মে লিখবো, তারপর সাবজেক্ট হাবি যাবে, অনেক কিছুই বলছে, এগুলো দেখার দরকার নেই, তুমি জাস্ট মে লিখবা তাহলেই হবে। ইউ উইল শাইন ইন লাইফ, তারপর লিখে দিবা ইউ উইল শাইন ইন লাইফ, শেষ, ফুল স্টপ দিয়ে দিবা, একটা নিয়মেই কমপ্লিট। ওকে, চলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমরা দেখি। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বোঝায় আদেশ, আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এখন আদেশ, নিষেধ, অনুরোধ বুঝায় যে সকল সেন্টেন্স দিয়া ওই সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে আমাদের কি, অ্যাসার্টিভ। আরেকটা বিষয় মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় হচ্ছে ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, অথবা লেট দিয়ে শুরু হবে, অথবা হচ্ছে প্লিজ, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। সো তিনভাবে শুরু হতে পারে, মেইন ভার্ব দিয়া, অথবা হচ্ছে লেট দিয়া, অথবা হচ্ছে তোমার প্লিজ অথবা কাইন্ডলি দিয়া। যেমন দেখো, যদি সেন্টেন্সের শুরুতে ইউ থাকে তাহলে কি করবা, যদি ইউ থাকে সুন্দর করে শুধু ভার্বটা, ভার্ব থেকে বাকি অংশ লিখবা, শেষ। এখানে ইউ শুড সব কেটে দিবা। যদি সাবজেক্টে ইউ হয় তাহলে বলছে রাইট এ পোয়েম, তুমি জাস্ট লিখে দিবা রাইট আ পোয়েম। এটা কিসের জন্য লিখবা, এটা হচ্ছে যখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে যাইতেছো তখন। এখন আবার ধরো যে ইউ দিয়ে শুরু হয়েছে কিন্তু এখানে আবার একটা নট দেয়া আছে, নট দেয়া থাকলে কি করবা, নট দেয়া থাকলে আমরা নর্মালি কি করি, ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখি, তাহলে রাইট এ পোয়েম। এখন এই ক্ষেত্রে নটটা তো বাদ দেওয়া যাবে না। এখন যেহেতু বাদ দেওয়া যাবে না, নট লেখার জন্য ডাইরেক্ট ভার্বের সাথে যেহেতু নট লেখা যায় না, তাই আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে আমরা দিব ডু নট, ডোন্ট রাইট এ পোয়েম, শেষ। কিন্তু যখন ইন্টারোগেটিভ করছি তখন কিন্তু নট থাকলে আমরা ইন্টারোগেটিভের জায়গায় নট বাদ দিছি, আবার নট না থাকলে নট নিয়ে আসছি, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক যখন করছি। কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে আমাদের যেইটা আছে, মানে নট থাকলে নট রেখে দেওয়া লাগবে, নট না থাকলে অমনি লিখবো, মানে নতুন করে আনা যাবে না, ইন্টারোগেটিভে আমরা নতুন করে আনবো। তাহলে এ জায়গায় কি করব, যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখে ফেলবো, শেষ, রাইট এ পোয়েম। একটা কবিতা লেখো, ইউ শুড রাইট এ পোয়েম, তোমার একটা কবিতা লেখা উচিত, এটাকে ইম্পারেটিভে বানাইতেছি, রাইট এ পোয়েম, একটা কবিতা লেখো, শেষ। আবার বলতেছে ইউ শুড নট রাইট এ পোয়েম, তোমার একটা কবিতা লেখা উচিত নয়, এটা অ্যাসার্টিভ মানে হ্যাবোধক বা হচ্ছে বিবৃতিমূলক, এইটাকে আমরা ইম্পারেটিভ বা আদেশ সূচকে নিয়ে যায় কি বলবো, ডোন্ট রাইট এ পোয়েম, একটা কবিতা লিখো না। প্রথমে ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখবো, আর এই যে নটের কারণে ডু নট লিখবো, শেষ, মানে একটা ডু এনে তারপর নট লাগাইবো। এখন ধরো এই জায়গায় ইউ আছে, ইউর পরিবর্তে যদি অন্য কিছু থাকে, যেমন আই আছে, উই আছে, তারপর বিভিন্ন ধরনের মানুষের নাম আছে, ইট আছে, এগুলো যদি থাকে তাহলে কি লিখবো, দেখো ফার্স্ট অথবা থার্ড পার্সন থাকলে, যেমন আই, উই, হি, শি, দে, নেমস, এই টাইপের জিনিস থাকলে কি করব, আমরা লেট অথবা লেট নট দিয়ে শুরু করব। লেট ব্যবহার করবো যখন সেন্টেন্সে নট থাকবে না, আর সেন্টেন্সে যদি নট থাকে নটটা তো বাদ দেওয়া যাবে না, সেজন্য আমরা লেট নট দিয়ে শুরু করব। তাহলে হি প্লেস ফুটবল, এটা হয়ে যাবে লেট হিম, লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে হবে লেট হিম
প্লে ফুটবল। এখন বলতে পারো হিম কেন হইলো, কারণ লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। এখন আবার বলতে পারো প্লেস ছিল, তাহলে প্লে কেন হইলো? এটা এই জন্যই হইলো কারণ এখানে সাবজেক্ট হি ছিল, এখন তো সাবজেক্ট হি পরিবর্তিত হয়ে হিম হয়ে গেছে, আর সেন্টেন্স শুরুই হয়েছে লেট দিয়ে, তাই এই জায়গায় ভার্বের মেইন ফর্মটা বসছে, এস বা ইএস বা ভি2 এগুলো কিছু বসে নাই। তাহলে এই জায়গায় কি হবে, কামাল ডাজ নট, নট আছে, নট থাকলে আমরা লেট নট দিয়ে শুরু করব, লেট নট। কামাল আছে, কামালের অবজেক্টিভ ফর্মও কামালই হয়, তাহলে লেট নট কামাল টেল এ লাই আছে, আমরা দিয়ে দিব টেল এ লাই। শেষ। বুঝছো কিভাবে ইম্পারেটিভ করতে হয়? এখন চলো, রিকোয়েস্ট করা যদি বোঝায়, এর আগে দুইটা নিয়ম দেখলাম, একটা হচ্ছে ইউ দিয়ে আর একটা ইউ ছাড়া। কিন্তু ধরো ইউ আছে কিন্তু রিকোয়েস্ট করাও বুঝাইতেছে, তখন আমরা কি করব, তখন আমরা এক্সট্রা একটা প্লিজ বা কাইন্ডলি অ্যাড করে দিব। তাহলে বলতেছে আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি, বুঝতেছো? ইউ তো আছে, ইউ থাকলে কি লিখি আমরা, ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখি, তাহলে লিখি হেল্প মি, কিন্তু শুরুতে আমরা একটা প্লিজ বসাই দিব, প্লিজ হেল্প মি। শেষ। নর্মালি ইউ থাকলে আমরা কি করি, ভার্ব থেকে শেষের অংশ লিখে ফেলি, লিখলাম এই যে ভার্ব থেকে শেষের অংশ এই জায়গায় লিখলাম, কিন্তু তার আগে যেহেতু এখানে বলছে রিকোয়েস্ট, তাই আমরা এক্সট্রা করে একটা প্লিজ লিখলাম। ভালো লাগতেছে? তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই যদি ভালো লাগে। এখন দেখবো আমরা তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে সব থেকে যেই টপিকে প্রবলেম হয় সেই টপিকটা, অর্থাৎ তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমাদের এই জায়গায় সমস্যা হওয়ার সব থেকে বড় কারণ কি জানো? কারণটা হচ্ছে যে তুমি ভার্ব চিনো না, ক্লজ চেনো না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য তোমাকে আগে ভার্বটাকে চিনতে হবে, অর্থাৎ ফাইনিট নন ফাইনিট ভার্বটা চিনতে হবে, এর পাশাপাশি তোমাকে চিনতে হবে ক্লজ। সো ফাইনিট নন ফাইনিট এর পাশাপাশি তুমি যদি ক্লজটা ধরতে পারো, তাহলে কিন্তু ভাইয়া তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কখনোই প্রবলেম হবে না। সো চলো আমরা এই দুইটা জিনিস একদম ক্লিয়ার করে ফেলি। দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাই না? তোমাদের তিনটা জিনিস থাকে এবং একটা থেকে আরেকটাতে রূপান্তর করতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্সে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে, বা এরকমভাবে একটা থেকে আরেকটাতে। তাহলে চলো আগে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, অর্থাৎ বেসিকটা ক্লিয়ার করে নিই। সো সিম্পল কমপ্লেক্স চেনার আগে আমাদের কি চিনতে হবে? একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে আমাদের ভার্ব চিনতে হবে, আর একটা হচ্ছে ক্লজ চিনতে হবে, ক্লজ চিনতে হবে। তাহলে চলো আগে আমরা ভার্বটা চিনি। সো ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার। ভার্ব কত প্রকার? মূলত দুই প্রকার। এই দুই প্রকার কি কি দেখো, ভার্বকে যদি আমরা হিসেব করি, ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। তাহলে একটা দেখো, একটা হচ্ছে ফাইনিট, FINIT, ফাইনিট ভার্ব, আরেকটা হচ্ছে ভাইয়া নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা হচ্ছে ফাইনিট আর একটা নন ফাইনিট। এখন এই ফাইনিট আর নন ফাইনিটের ভিতরে দেখো, ফাইনিট ভার্বগুলো হচ্ছে যেগুলো আসলে ভার্বের মতো, নন ফাইনিটগুলো হচ্ছে যেগুলো ভার্বের মতো না, মানে দেখতে ভার্বের মতো কিন্তু আসলে ভার্ব হিসেবে কাজ করে না। এই ফাইনিট ভার্বটা মানে যেগুলো আসলে অরিজিনাল ভার্বের মতো, এগুলোর ভিতরে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মানে যেগুলো সাহায্যকারী ভার্ব আছে ওইগুলো ফাইনিট ভার্ব। আবার ধরো যেগুলো মেইন ভার্ব আছে, মেইন ভার্ব কোনগুলা? যেমন আমরা এই যে বলি না যে গো, গো মানে যাওয়া, ডু মানে করা, আবার হেল্প মানে সাহায্য করা। সো এই ধরনের যেগুলো মেইন ভার্ব আছে ওইগুলো হচ্ছে তোমার ফাইনিট ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনগুলা? অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাস, তারপর হচ্ছে এম, ইজ, আর, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। সো এখানে আরও আছে ডু, ডাস, ডিড, বা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা। এখন আমি তোমাকে মেইন বিষয় যেটা বোঝাতে চাচ্ছি যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব নিয়ে হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব কোনগুলা? নন ফাইনিট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো শুধুমাত্র অক্সিলারি ভার্ব ছাড়া শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি আকারে থাকে, অথবা টু প্লাস ভার্ব থাকে, টু প্লাস ভার্ব থাকে, অথবা অক্সিলারি ভার্ব ছাড়া শুধুমাত্র V3-তে থাকে, অথবা হ্যাভিং প্লাস V3-তে থাকে। এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। সো নন ফাইনিট ভার্ব তুমি স্ট্রাকচার দেখে চিনে ফেলতে পারবা যে কোনগুলো নন ফাইনিট ভার্ব। এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, যেমন টু প্লাস ভার্ব এটাকে বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আবার ভার্বের সাথে আইএনজি এটাকে বলা হয় জিরান্ট এবং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দুইটা স্ট্রাকচারই একই। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হ্যাভিং প্লাস V3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন এইটা মেইন বিষয় না, তোমাকে আগে বুঝতে হবে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব চিনবা কিভাবে? শুধু ভার্বের সাথে আইএনজি থাকবে,
অক্সিলারি ভার্ব কিন্তু থাকবে না, টু প্লাস ভার্ব থাকবে, ভি3 থাকবে, হ্যাভিং প্লাস ভি3 থাকবে। এখন সেন্টেন্সের ভিতরে আরেকটা চেনার উপায় কি জানো? দেখো আমি আরেকটা উপায় বলে দিই। যেমন তুমি বললা যে আই ওয়ান্ট টু রান, আই ওয়ান্ট টু রান ইন দ্য সান। তুমি বললা আমি রোদের ভিতরে দৌড়াতে চাই। এখন এই সেম সেন্টেন্সটা দেখো এখানে দুইটা ভার্বের মতো লাগতেছে না? একটা হচ্ছে ওয়ান্ট মানে চাওয়া, আর একটা হচ্ছে রান, রান মানে দৌড়ানো। দুইটা ভার্ব। এখন দুইটা ভার্ব হলেও এখানে ভাইয়া মেইন কিন্তু আসলে একটা ফাইনিট ভার্ব আছে, একটা ফাইনিট ভার্ব আছে। আর এইটা কিন্তু নন ফাইনিট, এটা নন ফাইনিট ভার্ব। কিভাবে বুঝবা যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট? এইটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে যে তুমি যখন একটা সেন্টেন্স দেখো, এই সেন্টেন্সটাই তুমি যদি টেন্স চেঞ্জ করো, টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হবে সেটা ফাইনিট ভার্ব, যেটা চেঞ্জ হবে না সেটা নন ফাইনিট ভার্ব। যেমন দেখো এই সেন্টেন্সটা ধরো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না, এটাকে তুমি পাস্ট ইনডিফিনিটে নিবা, তাহলে কি হয়ে যাবে? আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু রান ইন দ্য সান, আমি রোদের ভিতরে দৌড়াতে চেয়েছিলাম। অথবা তুমি যদি বলো সে দৌড়াতে চেয়েছিল, হি ওয়ান্টস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টু রান ইন দ্য সান। এখন দেখো কত সুন্দর জিনিস যে আমরা যখন একটা সেন্টেন্সের টেন্স চেঞ্জ করতেছি, যখন সেন্টেন্সের টেন্সটা চেঞ্জ করব, তখন যে ভার্বটা চেঞ্জ হবে সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এই দেখো, সরি, ভার্বটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে দেখো ওয়ান্টেড হয়ে যাচ্ছে, আবার ওয়ান্টস হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু দেখো এখানে রান, আবার এইখানে রান, এই রান ভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেমন আছে অমনি আছে। এখন যদি চেঞ্জ না হয় তাহলে নন ফাইনিট, নন ফাইনিট মানে চেঞ্জ হচ্ছে না, মানে নন ফাইনিট ভার্ব। আর যদি চেঞ্জ হয় তাহলে ফাইনিট ভার্ব। আবার নন ফাইনিট ভার্ব তুমি আরেকভাবে বুঝতে পারো, টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হয় সেটা ফাইনিট ভার্ব, টেন্স চেঞ্জ করলে যে ভার্বটা চেঞ্জ হয় না সেটা নন ফাইনিট ভার্ব। এখন এটা তুমি আবার আরেকভাবে দেখতে পারো, সেটা হচ্ছে তোমাকে এই জায়গায় দেখাইলাম যে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি, আবার দেখো টু প্লাস ভার্ব, শুধু ভার্বের ভি3, অথবা হ্যাভিং প্লাস ভার্বের ভি3। এই স্ট্রাকচারগুলো যদি পাও, এই চারটা স্ট্রাকচার পাইলে নন ফাইনিট। এর বাইরে যত ধরনের স্ট্রাকচার আছে সবগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। এখন তোমার ভার্বের সাথে আইএনজি থাকলে নন ফাইনিট, কিন্তু আবার যদি অক্সিলারি ভার্ব এর সাথে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা আবার ফাইনিট হয়ে যাবে। কারণ অক্সিলারি ভার্ব আর ভার্বের সাথে আইএনজি মিলে তোমার কন্টিনিউয়াস টেন্সগুলো হয়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো। তাহলে তুমি বুঝছো যে নন ফাইনিট আর ফাইনিট কি কি। এখন নন ফাইনিট আর ফাইনিট বোঝার পরে তোমাকে বুঝতে হবে ক্লজ। এই দুইটা জিনিস যদি ক্লিয়ারভাবে বুঝতে পারো তাহলে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে প্রবলেম হবে না। এখন চলো ক্লজটা দেখি। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি থাকবে। এখন কয়েকটা ওয়ার্ড যদি পাশাপাশি থাকে, সেই জায়গায় যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হয়ে যায়, এবং সেখানে যদি কোনো ফাইনিট ভার্ব না থাকে সেটা ফ্রেজ হয়ে যায়। তাহলে বললাম যে আই ওয়ান্ট, এই যে আই এর পরে ওয়ান্ট বসাইলাম, তাহলে এটা তো ফাইনিট ভার্ব, আই ওয়ান্ট, এইটুকু লিখলাম। তাহলে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, এবং তাদের ভিতরে একটা আছে ফাইনিট ভার্ব, তাহলে এইটা হয়ে গেছে ক্লজ, এটা হয়ে গেছে ক্লজ। তারপর বললাম টু গো, আই ওয়ান্ট টু গো, এইখানে দেখো দুইটা ওয়ার্ড আছে না, টু গো। এখন মেইন বিষয় হচ্ছে তুমি যদি ক্লজ করতে যাও, ক্লজ এক কথায় তোমার সাবজেক্ট থাকবে, এর সাথে ফাইনিট ভার্ব থাকবে, তাহলে এটাকে বলা হচ্ছে ক্লজ। এখন যখন আমরা সিম্পল করি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পলে একটা ক্লজ থাকে সবসময়, সিম্পলে একটা ক্লজ থাকবে, এবং একটা ক্লজ কি কি, একটা সাবজেক্ট থাকবে এবং হচ্ছে একটা ফাইনিট ভার্ব থাকবে, তাহলে এটা সিম্পল হয়ে যাবে। বুঝছো? তাহলে ক্লজ বুঝছো, একটা ক্লজ থাকবে সিম্পলে। আর কমপ্লেক্সে ভাইয়া দুইটা ক্লজ থাকবে, এখন দুইটা ক্লজ কি কি? দুইটা ক্লজ, একটা ক্লজ কি দিয়ে হয়? একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব দিয়ে একটা ক্লজ হয়ে যায়। তাহলে কমপ্লেক্সে যদি দুইটা ক্লজ থাকে তাহলে সেই জায়গায় থাকবে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, এক অংশে, আরেক অংশে থাকবে আরেকটা সাবজেক্ট, আরেকটা ফাইনিট ভার্ব। এটা হয়ে গেল কমপ্লেক্স। এখন কমপ্লেক্সের পর যদি আমরা কম্পাউন্ডে যাই, কম্পাউন্ডেও এই সেমভাবে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, দুইটা অংশে থাকে। এখন এটা আরেকটু ক্লিয়ার বুঝবা আমরা যদি এইটা দেখি। যেমন দেখো, বলছে বিকজ অফ হিজ ইলনেস, এখানে কি কোনো ফাইনিট ভার্ব আছে?
কোনো নর্মাল তো ভার্বই নেই, ফাইনিট ভার্ব পরের হিসেবে আসি আমরা, এখানে কোনো ভার্বই নেই। যদি ভার্ব না থাকে, কয়েকটা ওয়ার্ড আছে কিন্তু সেখানে ভার্ব নাই, তাহলে এটা হয়ে গেছে ফ্রেজ। এটা হয়ে গেছে কি? ফ্রেজ। এটা ক্লজ না। এখন এখানে কমা দিয়ে বলছে হি কুড নট গো। এই দেখো, কুড একটা অক্সিলারি ভার্ব আছে, এই যে গো, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব মিলে হয় ফাইনিট ভার্ব। আবার হি আছে, এটা সাবজেক্ট। তাহলে আমরা এখানে পাইলাম একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব। তাহলে আমাদের এইটা হয়ে গেল সিম্পল। এটা কি হয়ে গেল? সিম্পল। এটা হয়ে গেছে সিম্পল, মানে আমরা যে সেন্টেন্সগুলো দেখতেছি এটা সিম্পল সেন্টেন্সের ভিতর পড়ে গেছে। কারণ কমপ্লেক্সের দুইটা ক্লজ থাকবে, আমরা বলছি দুইটা ক্লজ মানে কি? একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব। এই যে দেখো দুইটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এখন তুমি যদি ক্লজ নাও চিনো, জাস্ট সহজ করে মনে রাখতে চাও, তাহলে মনে রাখবা একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব দুই পাশেই থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব থাকবে। এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, টোটাল দুইটা সাবজেক্ট পাইছি। ফাইনিট ভার্ব কোথায়? এই দেখো, ওয়াজ ইল, এই যে ফাইনিট ভার্ব, মানে মেইন ভার্ব আর কি। এই দেখো, এইখানেও আমরা ফাইনিট ভার্ব পাইছি, একটা ফাইনিট ভার্ব। কখনো কখনো অক্সিলারি ভার্বটাই ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে যদি সেখানে মেইন ভার্ব না থাকে। আবার দেখো, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব দুইটা মিলে ফাইনিট ভার্ব। তাহলে আমরা দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব পেলাম। তার মানে এইটা হয়ে যাচ্ছে কি? এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্বে একটা ক্লজ, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্বে আরেকটা ক্লজ। দুইটা ক্লজ, দুইটা ক্লজ থাকবে কমপ্লেক্সে। এখন যদি সিম্পলে যাই, সিম্পলেও হচ্ছে, সিম্পলে জাস্ট একটা ক্লজ থাকবে, একটা ক্লজ থাকবে। এখন তোমাকে যখন কমপ্লেক্স থেকে সিম্পলে যাইতে বলবে, তখন দুইটা ক্লজ থেকে তোমাকে একটা ক্লজে রূপান্তর করতে হবে। আবার দেখো কম্পাউন্ডে, কম্পাউন্ডে যদি আমরা দেখি, কম্পাউন্ডেও দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজ থাকে। এই দেখো, হি ওয়াজ ইল, এই একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, মানে একটা ক্লজ হয়ে গেল। আরেকটা ক্লজ, এই যে সাবজেক্ট, এই যে ফাইনিট ভার্ব। তাহলে আমাদের একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব, অর্থাৎ এইটুক মিলে একটা ক্লজ, এইটুক মিলে একটা ক্লজ, দুইটা দুইটা করে ক্লজ। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ডের ভিতরে আসার পার্থক্যটা কোথায় হবে? ক্লজগুলো তো আলোচনা করছি, কিন্তু পার্থক্যটা হবে কোথায় জানো? এই যে দেখো, পার্থক্য হবে ঠিক এই জায়গায়। দুইটাতেই দুইটা করে ক্লজ থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব থাকবে টোটাল। কিন্তু পার্থক্য হবে কনজাংশনের ক্ষেত্রে যায়। কমপ্লেক্সের ভিতরে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকবে, আর কম্পাউন্ডের ভিতরে কোঅর্ডিনেট কনজাংশনগুলো থাকবে। এখন সাবঅর্ডিনেট কনজাংশন আর কনজাংশন জিনিসটা কি? যে ওয়ার্ড হচ্ছে দুইটা ক্লজকে একত্রিত করে, আমরা পড়ছি না যে কম্পাউন্ডে এইখানে একটা ক্লজ আছে, এইখানে একটা ক্লজ আছে, এই দুইটা ক্লজকে একত্রিত করছে এই কনজাংশন, কনজাংশনটা। আবার এই কমপ্লেক্সের ক্ষেত্রেও এই জায়গায় একটা ক্লজ আছে, এই জায়গায় একটা ক্লজ আছে, এবং এই দুইটা ক্লজকে একত্রিত করছে এই কনজাংশনটা। এখন কনজাংশনের উপর ভিত্তি করে কমপ্লেক্স আর কম্পাউন্ডটা আলাদা হয়ে যাবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেনার আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে তুমি যদি এই জিনিসটা মনে রাখতে পারো। এখন তুমি যদি সিম্পলের কথা চিন্তা করো, সিম্পলে তো ভাইয়া হচ্ছে, সিম্পলে হচ্ছে কি? সিম্পলে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ফাইনিট ভার্ব থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, অর্থাৎ টোটাল মিলে একটা ক্লজ হয়, একটা ক্লজ হয়, টোটাল মিলে একটা ক্লজ হয়। তাহলে সিম্পল শেষ হয়ে গেল, সিম্পল শেষ হয়ে গেল। এখন কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়? কমপ্লেক্সের ক্ষেত্রে দুইটা ক্লজ থাকে, এবং দুইটা ক্লজকে সাবঅর্ডিনেট কনজাংশন একত্রিত করে। অর্থাৎ যেই সেন্টেন্সে তুমি আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, ইভেন, ইফ বা ইভেন দো, অথবা শুধু ইফ, অথবা ওয়াইল, হোয়ার অ্যাজ, হোয়েন এভার, হোয়েন, আনটিল, আনলেস, স্টিল, দো, সো দ্যাট, সিন্স, এইগুলা যখন খুঁজে পাবা, তখন সেইটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। কারণ দুইটা ক্লজকে এই ওয়ার্ডগুলা একত্রিত করবে, অর্থাৎ এই কনজাংশনগুলো একত্রিত করবে। এই কনজাংশনগুলো থাকলেই সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কম্পাউন্ডে যাই আমরা, কম্পাউন্ডেও হচ্ছে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ থাকবে। ক্লজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ। যেমন আমরা একটু আগে দেখলাম, এই যে দেখো, এইটুকু একটা বাক্যের অংশ, এইটুকু একটা বাক্যের অংশ। এইটাকে ইংরেজিতে বলা হয় ক্লজ। আর ক্লজ মানে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব নিয়ে হচ্ছে একটা ক্লজ হয়। তাহলে কম্পাউন্ডে কি হবে? দুইটা ক্লজ। দুইটা ক্লজ মানে কি? প্রথম পাশে হচ্ছে একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ফাইনিট ভার্ব, আর ওই পাশে মানে দুই পাশেই একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব। টোটাল হবে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনিট ভার্ব। বুঝছো? ফাইনিট ভার্বগুলো কি আলোচনা করে দিছি। আর এই যে যে দুইটা ক্লজ, দুইটা ক্লজকে যুক্ত করবে মাঝখানে
ফর বসবে, অ্যান্ড বসবে, নর বসবে, বাট বসবে, অর বসবে, ইয়েট বসবে অথবা সো, এইগুলো থাকলেই তোমার হয়ে যাবে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। সো সেন্টেন্সের ভিতরে তুমি যদি দেখো ফর আছে, অ্যান্ড আছে, নর আছে, বাট আছে, অর আছে, এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। সো এইটা গেল তোমাদের বেসিক আলোচনা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা কি এটা বোঝার জন্য। এখন তুমি যদি সেন্টেন্স রূপান্তর করতে যাও তাহলে কিন্তু আগে তোমাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা আসলে হয়েছে কিভাবে। এখন আমরা বেসিকটা আলোচনা করে ফেললাম, এখন চলো আমরা হচ্ছে রূপান্তরটা দেখবো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে রূপান্তর কিভাবে করতে হয়। যখন তুমি হচ্ছে ধরো কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাবা, তখন এই যে বাট অর ইয়ে জাস্ট এগুলো চেঞ্জ করে দিলেই তোমার কিন্তু হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আবার কমপ্লেক্স থেকে যখন সিম্পলে যাবা তখন ওই দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্বের পরিবর্তে তুমি একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব লিখবা। যেমন দেখো, যেমন আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, এইখানে লক্ষ্য করলে কি হয়, এই যে দেখো হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, হি কুড নট গো, হি কুড নট গো, সব কিছু কিন্তু ঠিক আছে, জাস্ট এন্ডটা তুলে দিয়ে এখানে সিন্স বসাই দিছে, জাস্ট কনজাংশনটা চেঞ্জ করে ফেলছে, যার কারণে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হয়ে গেছে। আবার কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পলে যাই, সিম্পলে আমাদের একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব রাখতে হবে, হি কুড নট গো, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব রাখছি, আর এই পাশের যে ক্লজটা আছে এই কনজাংশন সহ এটাকে চেঞ্জ করে আমরা বানাই দিছি বিকজ অফ হিজ ইলনেস, তখন এটার ক্লজ নাই, এটা হয়ে গেছে ফ্রেজ। যেহেতু এটা ফ্রেজ হয়ে গেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, তো ফ্রেজের দরকার নাই, ফ্রেজটা জাস্ট এমনি শোভা বাড়ানোর জন্য থাকে। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন চলো আমরা রূপান্তরে চলে যাই। এখন যদি দেখো, যদি সিম্পল সেন্টেন্সে প্রথম আমাদের নিয়মটা কি, প্রথম আমাদের নিয়মটা হচ্ছে আইটিবি। আইটিবি মানে কি, আইটিবি আইতে হচ্ছে ইনস্পাইট অথবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, টিতে হচ্ছে দো অথবা অলদো, একটা মনে রাখবা আরেকটা ওইটার সাথে মনে রাখবা, টিতে দো, দো যেখানে থাকবো অলদো সেখানে বসবে, বিতে হচ্ছে বাট, এটা হচ্ছে আইটিবি। এখন আইটিবির নিয়ম অনুযায়ী দেখো, আইটিবির নিয়ম অনুযায়ী ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্স করার জন্য তোমাকে দো অথবা অলদো লিখতে হবে, আর হচ্ছে কম্পাউন্ডে যাওয়ার জন্য বাট লিখতে হবে, যে কোনোভাবে করতে পারো। তাহলে আমরা কি করতে পারি, কমপ্লেক্সে যাব, তাই না? কমপ্লেক্সে যাইতে গেলে আমাদের তোমার যে কনজাংশনটা সেটা আগে লিখে ফেলতে হয়। তাহলে চলো আমরা কনজাংশনটা আগে লিখে ফেলি। তাহলে এখানে কনজাংশন কি বলছে, দো অথবা অলদো হবে। আমরা দেই দো, THOUGH, দেখো দিলাম দো। দো দেওয়ার পর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ বসে, একটা ক্লজ কি কি দিয়ে হয়, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব দিয়ে একটা ক্লজ হয়ে যায়। তার মানে যেহেতু দুইটা ক্লজ বসবে, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব বসবে, তাহলে কমপ্লেক্স করার জন্য দো আছে। দো সাবজেক্টটা কি দেখো, হি হিজ, তার মানে সাবজেক্ট হচ্ছে হি। দো হি, আমরা কিন্তু এইটুকুর কাজ করতেছি, ইনস্পাইট অফ ডিসপাইটের পরিবর্তে আমরা দো বসাইছি। এখন লিখবো, এখন এটা হিজ আছে না, হিজটা হয়ে যাবে হি। দো হি বিং পোর, এখানে বলছে ইজ অনেস্ট, মানে বর্তমানের কথা বলতেছে, তাহলে এখানে গরিব হওয়ার কথা বলছে, তাহলে বলবো দো হি ইজ পোর, যেহেতু সে গরিব লিখলাম, কমা দিলাম, দো হি ইজ পোর, এটা চেঞ্জ করে এটা বানাই ফেললাম। দেখো এই যে সাবজেক্ট, এই যে ফাইনিট ভার্ব, যখন অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটা সেন্টেন্সে শুধু বি ভার্ব থাকে তখন সেটা মানে মেইন ভার্বের মতো কাজ করে এবং সেটা একটা ফাইনিট ভার্ব। সকল অক্সিলারি ভার্ব কিন্তু ফাইনিট ভার্ব, এটা মনে রাখবা। সো অক্সিলারি ভার্বের সাথে যদি কোনো মেইন ভার্ব থাকে, যেমন আই অ্যাম গোয়িং, এমটা হচ্ছে বি ভার্ব আর গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব, দুইটা মিলিয়ে কিন্তু ফাইনিট ভার্ব। সো এইখানে যেহেতু মেইন ভার্ব নাই তাই শুধু অক্সিলারি ভার্বটাই ফাইনিট ভার্ব। তাহলে আমরা একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব পেলাম। দো হি ইজ পোর, তারপর বলছে হি ইজ অনেস্ট, এটা ঠিকই আছে, এই যে সাবজেক্ট এই যে ফাইনিট ভার্ব আছে, তাহলে আমরা এটা যেমন আছে অমনই লিখে দিই, হি ইজ অনেস্ট। তাহলে আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এখন যদি আমরা কম্পাউন্ডে যাই, কম্পাউন্ডে যাইতে গেলে কী করতে হবে, আমাদের সব ঠিক রাখবো কমপ্লেক্স থেকে, জাস্ট কনজাংশনটা চেঞ্জ করে মাঝখানে বসাই দিব। তাহলে হি ইজ পোর, এখানে তো একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব আছেই, তাহলে আমরা হি ইজ পোর লিখলাম, হি ইজ পোর হয়ে গেল আমাদের একটা ক্লজ বা একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। এখন এই দোটা চেঞ্জ করে আমাদের কি বসাইতে হবে, বাট বসাইতে হবে, কারণ অর্থের দিকে খেয়াল করো, দো হি ইজ পোর, যদিও সে গরিব, সে হচ্ছে সৎ। নর্মালি আমরা চিন্তা করি কি যে গরিব থাকলে সে সৎ থাকতে পারবে না, কিন্তু এখানে আমরা বলছি কি দো হি ইজ পোর, যদিও সে গরিব কিন্তু সে আসলে সৎ, বিপরীত কথা বলতেছে। বিপরীতের জন্য আমরা নিব হচ্ছে বাট, নিলাম বাট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, লিখে দিলাম হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে আমাদের এই পাশে একটা ক্লজ হয়ে গেল, দেখো তাহলে তাহলে আমাদের এই পাশে একটা ক্লজ হয়ে গেল, এই পাশে একটা ক্লজ হয়ে গেল, দুইটা ক্লজ, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন,
সো এরই মাধ্যমে আমাদের কম্পাউন্ড হয়ে গেছে, বুঝছো? ঠিক সেমভাবে যদি এইখান থেকে এই জায়গায় যাও, সব ঠিক রাখবা, জাস্ট কনজাংশনটা চেঞ্জ করে দিবা। এখান থেকে যদি সিম্পলে যাও, সিম্পলে দেখো এই যে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব রাখছে এবং বাকি অংশকে নন ফাইনিট করে দিছে, সরি ফ্রেজ বানাই ফেলছে, এবং ফ্রেজ বানানোর কারণে এখানে কোনো ভার্ব নাই। দেখছো কোনো ভার্ব নাই এই জায়গায়। যেহেতু এখানে কোনো ভার্ব নাই তাহলে এটা কোনো ক্লসই না। আর আমাদের সিম্পল সেন্টেন্সে শুধু একটা ক্লস থাকে, এই যে একটা ক্লস। আর একটা ক্লস হয় কিতে? একটা সাবজেক্ট এবং হচ্ছে একটা ফাইনিট ভার্বে একটা ক্লস হয়ে যায়। ওকে, তাহলে দেখো তারপর বলছে বিএসএ। বিএসএ এর নিয়ম কি? এতে হচ্ছে অ্যান্ড, এসতে হচ্ছে সিন্স অথবা অ্যাজ, আর বিতে হচ্ছে বিকজ অফ অথবা ডিউ টু। এখন দেখো, এর আগে আমরা কোনটা দেখলাম? যদি বিপরীত কোনো অর্থ বুঝায় তাহলে আমরা ইনস্পাইড অফ, বিপরীত কোনো অর্থ বুঝাইলে আমরা ইনস্পাইড অফ সিম্পলের জন্য, এটা হচ্ছে বিপরীতের জন্য। বিপরীত যদি সেন্টেন্সটাতে বিপরীত কোনো মিনিং আসে তাহলে আমরা সিম্পল করব ইনস্পাইড অফ দিয়ে, কমপ্লেক্স করব দো অলদো দিয়ে, আর কম্পাউন্ড করব বাট দিয়ে। তারপর যদি এমন কোনো সেন্টেন্স আসে যেটা কারণে বুঝায় বা এই কারণে এটা হয়েছে, ধরো তুমি অসুস্থ ছিলা তাই স্কুলে যাইতে পারো নাই, বা তুমি ঠিকমতো পড়ো নাই যার কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, অর্থাৎ কারণে বুঝাইতেছে। যদি কারণ থাকে তাহলে বিএসএ এই নিয়মটা প্রয়োগ করবা তুমি। এখন কারণ থাকলে কি হবে? সিম্পল করার জন্য বিকজ অফ অথবা ডিউ টু, বিকজ অফ অথবা ডিউ টু দিবা। আর কমপ্লেক্সের জন্য সিন্স অথবা এস দিবা, যেহেতু কারণ বুঝাইতেছে এর মানে হচ্ছে কারণে। আর এইটা কিন্তু হচ্ছে কনজাংশন। আচ্ছা যাই হোক, এরপর দেখো, তারপর কম্পাউন্ডের জন্য কনজাংশন অ্যান্ড দিবা। তাহলে দেখো বলছে বিকজ অফ হিজ হিলনেস হি কুড নট গো। এইটুক কখনো চেঞ্জই হয় না সাধারণত, কারণ এইখানে সুন্দরভাবে একটা ক্লজ সাজানোই আছে। তাহলে বিকজ অফ হিজ ইলনেস আমরা কি দিব? সিন্স অথবা এস দিলাম। এস হি ইজ ইল, সরি এখানে কুড নট গো বলছে না তাই এখানে ইজ হবে না। এস হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, কমা দিয়ে আমরা লিখব হি কুড নট গো, যেহেতু সে অসুস্থ ছিল সে যেতে পারেনি। আবার কম্পাউন্ডের ক্ষেত্রে কি লিখব? হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো। শেষ আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা। এরপর দেখো, যদি এমন কিছু বুঝায় যে একটার জন্য আরেকটা হয় নাই, তুমি এতটাই অসুস্থ যে তুমি দাঁড়াতেই পারতেছো না, তুমি এতটাই দুর্বল যে তুমি হাঁটতেই পারতেছো না, এমন যদি বুঝায় তাহলে তুমি টিএসএ এই নিয়মটা প্রয়োগ করবা। টিএসএ মানে কি? টিএসএ মানে হচ্ছে টু ডট ডট টু, এসতে হচ্ছে সো ডট ডট দ্যাট, এতে হচ্ছে ভ্যারি ডট ডট অ্যান্ড। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি তুমি দেখো যে টু ডট ডট টু আছে, তাহলে এই যে টু ডট ডট টু, প্রথম টু এর পরিবর্তে সো বসাবা, পরের টু এর পরিবর্তে দ্যাট বসাবা। বুঝছো? এইটা হচ্ছে কিসের জন্য? কমপ্লেক্স করার জন্য। আর কম্পাউন্ড করার জন্য ভ্যারি ডট ডট অ্যান্ড। প্রথমটার জন্য তুমি ভ্যারি বসাবা, দ্বিতীয়টার জন্য তুমি অ্যান্ড বসাবা, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। কেমন? যেমন দেখো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। লিখলা দ্য ম্যান ইজ, টু এর পরিবর্তে সো লেখলা, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। তারপর তোমাকে করতে হবে কি? দেখো এইখানে কিন্তু এই যে সাবজেক্ট, এই যে দিলাম আমরা ফাইনিট ভার্ব, একটা ক্লজ হয়েছে, তাহলে আমাদের আরেকটা ক্লজ করতে হবে না? কমপ্লেক্সে তো দুইটা ক্লজ থাকে, কম্পাউন্ডেও দুইটা ক্লজ থাকে। কারণ আরেকটা ক্লজ করার জন্য আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনিট ভার্ব লাগবে। তাই আমাদের আরেকটা সাবজেক্ট নিতে হবে। এখানে দ্য ম্যানের কথা বলছে না, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, তাহলে আমরা এই জায়গায় দ্য ম্যানও লিখতে পারি অথবা লিখতে পারি হি। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, মানুষটি এতটাই দুর্বল যে হি, আমরা কি লিখবো? সে ওয়াকের কথা বলছে না, তার মানে কি? সে হাঁটতে পারে না। এই যে দেখো স্ট্রাকচারে বলা আছে হি ক্যান নট ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে টু ডট টু থাকলে টু এর পরিবর্তে সো বসাবো, টু এর পরিবর্তে ড্যাট বসাবো, এরপর সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট দিব, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। তাহলে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, আমরা এটাকে লিখবো দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। বুঝছো? এরপর আমরা দেখবো কম্পাউন্ডে কি বলছে? কম্পাউন্ডে আমরা দিব হচ্ছে দ্য ম্যান ইজ ভেরি, সো এর পরিবর্তে লিখলাম ভেরি, উইক আছে উইক দিলাম। আবার আগের মতোই নতুন করে ক্লজ বানাইতে হবে এই যে ওয়াক দিয়ে, তাহলে হবে হি ক্যান নট ওয়াক।
সে হাঁটতে পারে না। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে দ্যাট আছে, সো ডট ডট দ্যাট, আর এখানে আছে অ্যান্ডের কারণে এটা হয়ে গেছে কম্পাউন্ড। বুঝতে পেরেছো? তারপরেও যদি তোমাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, এরপর দেখো বলছে ইন অর্ডার টু, দেখো আগে আমরা পড়লাম টু ডট ডট টু, আর এই টু এর পরিবর্তে আমরা কি বসাইছি? সো টু এর পরিবর্তে বসাইছি দ্যাট। এখন আমরা দেখবো এই শুধু টুটা, মানে টু নাই, শুধু টু আছে। দেখো শুধু টু অথবা ইন অর্ডার টু থাকলে তুমি কমপ্লেক্স করার জন্য সো দ্যাট বসাবা। আগে বসাইছি সো ডট ডট দ্যাট, এখন বসাবো শুধু সো দ্যাট। আর আগে বসাইছি ভেরি ডট ডট অ্যান্ড, এখন বসাবো শুধু অ্যান্ড। বুঝছো? কারণ টুটা বাদ গেছে, শুধু টু আছে। সো এখন আমরা ওইভাবেই লিখবো। সো বলছে উই ইট টু লিভ, আমরা খাই কেন? বেঁচে থাকার জন্য। সো এইটাকে আমরা কি করব? এই যে টু আছে, টু এর জায়গায় আমরা বসাবো সো দ্যাট বসাবো। তাহলে দেখো কি হচ্ছে, বললাম উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে ড্যাশ, বলছে ড্যাশ। এখন তাহলে এখানে কি হচ্ছে, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব হচ্ছে, কিন্তু কমপ্লেক্সে তো দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব লাগবে। তাই আমরা আবার একটা সাবজেক্ট নেব, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা বেঁচে থাকতে পারি। এই জায়গায় হবে সাবজেক্ট প্লাস ক্যান, অথবা হবে কুড। পাস্টে থাকলে কুড, প্রেজেন্টে থাকলে ক্যান। ঠিক সেমভাবে আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে হবে উই ইট লিখলাম, এই সো দ্যাট আছে, সো দ্যাটের পরিবর্তে আমরা কি লিখবো? অ্যান্ড উই ক্যান লিভ, এবং আমরা বেঁচে থাকতে পারি। তার মানে হচ্ছে উই ইট অ্যান্ড উই ক্যান লিভ। এইখানে দেখো সাবজেক্ট ফাইনিট ভার্ব, শেষ। ওকে, তাহলে এটা গেল আমাদের আরেকটা নিয়ম। এরপর আমরা দেখব BIA। বিতে কি বোঝায়? বিতে বোঝায় বাই এর সাথে ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব ইফ দিয়ে, আর কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে। কেমন? যেমন দেখো বলছে বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর, বলতেছে তুমি প্রচুর পড়ার মাধ্যমে প্রচুর শিখতে পারবা। সো বলতেছে বাই রিডিং মোর, এই যে দেখো, তাহলে এইটা তো সিম্পল সেন্টেন্স, তাই না? সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে। এখন আমরা ইউ উইল লার্ন মোর, এখানে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব পাইছি, তার মানে এইটা পুরাটা মিলে একটা ক্লজ হয়ে গেছে। কিন্তু এইখানে কি ক্লজ আছে? দেখো শুধু ভার্বের সাথে আইএনজি, এর আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এটা নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব থাকলে কিন্তু ক্লজ হয় না। ক্লজ হইতে হয় একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনিট ভার্ব লাগবে। তার মানে এটা কিন্তু ক্লজ না, এটা দেখতে ভার্বের মতো কিন্তু এটা আসলে ভার্বের মতো কাজ করতেছে না, এটা হয়ে যাবে ফ্রেজ। তার মানে আমাদের মেইনলি এইখানে কোনো ভার্ব নাই, এইখানে শুধু ভার্ব আছে। এখন এইখানে যে ভার্বের মতো দেখতে, এইটাকে নিয়ে আমরা কাজ করব, এটাকে ফাইনিট ভার্বে রূপান্তর করব যখন আমরা কমপ্লেক্সে যাব। দেখো কমপ্লেক্সে যাইতে গেলে আমাদের তো সবার আগে ইফ নিতে হবে, কারণ কমপ্লেক্সে হচ্ছে তোমার কনজাংশনগুলো শুরুতে বসানো হয়, মাঝখানেও বসানো যায়, সেই ক্ষেত্রে তুমি চাইলে মাঝখানেও বসাতে পারো। ওকে, বলতেছে বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর, তাহলে হবে কি ইফের সাথে সাবজেক্ট নিব, ইফ ইউ, রিডিং আছে তাহলে নিলাম ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি পড়ো তাহলে ইউ উইল লার্ন মোর, তুমি যদি বেশি পড়ো তাহলে বেশি শিখতে পারবা। ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর। শেষ আমাদের কমপ্লেক্স। এখন কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ড আমরা ইফের জায়গায় এন বসাই দিব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখব ইউ রিড মোর অ্যান্ড ইউ উইল লার্ন মোর। ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর। সো এই জায়গায় দুই জায়গায় যেহেতু ইউ চলে আসতেছে, আমরা চাইলে এইভাবেও বলতে পারি যে রিড মোর অ্যান্ড ইউ উইল লার্ন মোর। যদি সেন্টেন্সে তোমার ইউ দিয়ে শুরু হয় ইম্পারেটিভ, সেখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করে দিতে পারি যে ইউ রিড মোর, এইখান থেকে আমরা জাস্ট ইউটা তুলে দিয়ে লিখবো রিড মোর অ্যান্ড ইউ উইল লার্ন মোর। শেষ, বুঝছো? ওকে, এরপর যদি আমরা যাই, এটা হচ্ছে উইদাউট এর সাথে ভার্বের সাথে আইএনজি। এর আগে পড়লাম বাই এর সাথে ভার্বের সাথে আইএনজি, এখন পড়বো আমরা উইদাউট এবং এর সাথে ভার্বের সাথে আইএনজি। এবং কমপ্লেক্স করার জন্য ইফ ডট ডট নট দিব অথবা আনলেস, যে কোনো একটা দিব। আর যেহেতু এটা বিপরীত বুঝাইতেছে তাই এখানে আমরা অর দিব কম্পাউন্ডের ক্ষেত্রে।
সো আগের মতো করেই হবে। এখানে উইদাউট ওয়ার্কিং হার্ড আছে, তাহলে উইদাউটের পরিবর্তে আমরা লিখব ইফ ইউ, এখন নট বসাইতে হবে, তাহলে আমরা নিলাম ইফ ইউ ডু নট, অক্সিলারি ভার্ব নেওয়া ছাড়া নট লেখা যায় না, তাহলে আমরা লিখলাম ইফ ইউ ডু নট, ওয়ার্কিং আছে হবে ওয়ার্ক, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট শাইন, আমরা লিখব ইউ ক্যানট শাইন, ইউ ক্যান নট শাইন। এখন কম্পাউন্ড করার জন্য কি লিখবো? কম্পাউন্ড করার জন্য ইফটা থাকবে না, আর ইউ দিয়ে যেহেতু বাক্য শুরু হয়েছে ইউটাও থাকবে না, আমরা লিখবো, তাহলে লিখবো আমরা ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ ইউ ক্যানট শাইন ইন লাইফ। শেষ। এখানে আমরা ওয়ার্ক দিয়ে কেন শুরু করলাম? কারণ সেন্টেন্সের শুরুতে ইউ আছে, তাই সেন্টেন্সের শুরুতে ইউ থাকলে ইউ ওয়ার্ক হার্ড, এটার পরিবর্তে আমরা এভাবে লিখবো যে ওয়ার্ক হার্ড, মানে ইম্পারেটিভ করে দিব। ওকে, এরপর কি বলছে দেখো, পার্টিসিপল অথবা ভার্বের সাথে আইএনজি অথবা V3 থাকলে, শুধু পার্টিসিপল, অর্থাৎ দেখো এই যে আই স, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব আছে, আমরা এর আগে দেখছিলাম যে একটা ক্লজ থাকে প্রথমে, একটা ফ্রেজ থাকে, ওইটাকে কমা দিয়ে আলাদা করা থাকে, যেমন দেখো এই যে কমা দিয়ে এইটুক ফ্রেজ, এখানে কোনো ভার্ব নেই, এখান থেকে এইটুক ফ্রেজ, এখানে কোনো ভার্ব নেই, এখানে ক্লজ, কিন্তু দুইটা ভার্ব যদি এক সেন্টেন্সেই দেয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? যেমন দেখো বলছে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব, এই যে ফ্লাইং শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে, অক্সিলারি ভার্ব ছাড়া শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে এইটা নন ফাইনিট ভার্ব, এটা নন ফাইনিট ভার্ব, তাহলে আই স, আবার এখানে বলছে ফ্লাইং, তাহলে এটা সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব তো পেয়ে গেছি। এখন এখানে নন ফাইনিট ভার্ব দিয়ে দিছে, মানে দুইটা ভার্ব একটা সেন্টেন্সের ভিতরে দিয়ে দিছে, তাহলে আমরা কিভাবে করব? সো এখানে তোমার অন্য সেন্টেন্স অন্য স্ট্রাকচারে এখানে শুধু V3ও থাকতে পারে। সো এখানে আমরা কিভাবে সিম্পল এবং কমপ্লেক্স করব দেখো, এখানে আমরা WH ওয়ার্ডগুলো ইউজ করব, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, বস্তুর ক্ষেত্রে দ্যাট, এবং হচ্ছে তোমার কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড ইউজ করব। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব দেয়াই আছে, আমরা লিখি আই স এ বার্ড, আই স এ বার্ড, দেখো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব হয়ে গেল। এখন আমরা এখানে যেহেতু কোনো ব্যক্তির কথা বলে নাই, তাহলে আমরা হুইচ অথবা দ্যাট দিতে পারি, হুইচ, এখন আই স বলছে না, পাস্টের কথা বলছে, তাহলে হুইচ ওয়াজ ফ্লাইং, দেখো এই যে অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি নিছি, তাই এইটা হয়ে গেছে ফাইনিট ভার্ব, অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি থাকলে ফাইনিট ভার্ব, শুধু ভার্বের সাথে আইএনজি থাকলে নন ফাইনিট ভার্ব। আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, তারপর হবে ইন দ্য স্কাই, যেটি আকাশে উঠতেছিল। আচ্ছা, এইটাকে যদি কম্পাউন্ড করি তাহলে হবে আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। শেষ। বুঝছো আমাদের মেইনলি তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? এই অ্যান্ডের জায়গায় আর এই যে হুইচের জায়গায়। তাহলে এটা গেল। এটার পর চলো, এখন তো আমরা অনেক রুলস শিখলাম, একটু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি এবং বোর্ড কোশ্চেন দেখে বোঝার চেষ্টা করব কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে হচ্ছে বোর্ড কোশ্চেনে কোয়েশ্চেনগুলো আসে। দেখো, যশোর বোর্ড 2026 সালে এই কোয়েশ্চেনটা আসছিল, যশোর বোর্ড 2026-এর পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসছিল, আমরা এটা সলভ করবো। এখানে কি বলছে? হাউ প্লেজেন্ট আ রেইনি ডে ইজ, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে। এখানে আছে কি? এখানে আছে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে যদি আমরা অ্যাসার্টিভে করতে যাই, তাহলে সহজ নিয়ম হচ্ছে আমরা সাবজেক্টটা খুঁজে বের করবো, এরপর ভার্বটা বসাবো, এরপর হচ্ছে অবজেক্ট বসাই দিব, আমাদের শেষ। আর এক্সট্রা হচ্ছে ভ্যারি অথবা গ্রেট আনবো। তাহলে এখানে কি লিখবো আমরা? সাবজেক্ট কি? আ রেইনি ডে ইজ, তাহলে আমরা লিখলাম আ রেইনি ডে, আর রেইনি ডে ইজ লিখলাম। তাহলে ভ্যারি অথবা গ্রেট আনতে হবে, তাহলে লিখলাম ভ্যারি, এ রেইনি ডে ইজ ভ্যারি, তারপর প্লেসেন্ট আছে, আমরা লিখব প্লেসেন্ট, PLEASANT, প্লেসেন্ট, ফুল স্টপ দিয়ে দিব, শেষ। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? এই যে হাউ বা হোয়াট এ দিয়ে আমরা শুরু করি না, যখন অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লামেটরিতে যাই তখন হাউ অথবা হোয়াট এ দিয়ে শুরু করি, তার মানে এটা এক্সট্রা আনছিলাম, এটা বাদ। এই যে প্লেসেন্ট আর রেইনি ডে ইজ, আমরা সাবজেক্ট এবং ভার্বটা লিখলাম, তারপর ভ্যারি অথবা গ্রেট আনবো, কারণ যখন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে যাই তখন ভ্যারি বা গ্রেট বাদ দিই, আর এই জায়গায় আনতে হবে নতুন করে। তারপর বাকি থাকে কি? এই যে প্লেসেন্ট বাকি থাকে, দিয়ে দিলাম প্লেসেন্ট, ফুল স্টপ, শেষ। এরপর বলছে ইট ক্রিয়েটস আ ভেরি কাম অ্যান্ড রিফ্রেশিং অ্যাটমসফিয়ার, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এখন আবার অ্যাসার্টিভ দিয়ে বলতে এক্সক্লামেটরি বানাও। এক্সক্লামেটরি কিভাবে বানাতে হয়? আগে দেখতে হবে এ অথবা এন আছে কিনা, আছে, তাহলে আমরা হোয়াট এ দিয়ে শুরু করব।
হোয়াট এ, তারপর ভ্যারি অথবা গ্রেট থাকলে বাদ দিয়ে দিব, লিখলাম হোয়াট এ, তারপর ভ্যারি অথবা গ্রেট বাদ দিয়ে এইখান থেকে শেষ অংশটুকু লিখবো, শেষেরটুকু লিখবো, শুরুরটুকু লিখবো, শেষ। আমরা হোয়াট এ দিয়ে শুরু করছি, ভ্যারি অথবা গ্রেট বাদ দিছি, তারপর শেষেরটুকু লিখবো, তারপর শুরুটুকু লিখবো, শেষ। হোয়াট এ কাম অ্যান্ড রিফ্রেশিং অ্যাটমসফিয়ার ইট ক্রিয়েটস আছে, লিখলাম ইট ক্রিয়েটস দিয়ে দিলাম, শেষে হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন, শেষ। তারপর বলছে ইট রিজুভেনেটস নেচার অ্যান্ড প্লেসেস দ্য সোল, ইন্টারোগেটিভ বলছে ইট রিজুভিনেটস নেচার অ্যান্ড প্লিজেস দ্য সোল, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বানাইতে বলছে। সো প্রশ্নবোধক যখন বানাইতে বলবে আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এনে এর সাথে নট অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে এস বাই ইএস আছে, তাহলে আমরা লিখব ডাস, ডাজের সাথে একটা নট নিলাম, ডাজ নট, তারপর ইট আছে দিলাম ইট, ডাজ নট ইট, তারপর দিলাম রেজুভেনেটস, রেজুভেনেট দিব আমরা, নেটস দিব না, কারণ অক্সিলারি ভার্বের সাথে এস বাই ইএস অলরেডি দিয়ে দিছি। তাহলে ইট রেজুভেনেট, এটাকে আমরা দিলাম ডাজ ইট রেজুভেনেট, তারপর আছে নেচার অ্যান্ড প্লিসেস দ্য সোল, শেষ। এখান থেকে কিন্তু এই এসটা বাদ যাবে, আর এই প্লিসেস থেকেও এসটা বাদ যাবে, এটা মাথায় রাখবা। কারণ আমরা অক্সিলারি ভার্বের সাথে যদি এস বাই ইএস দিয়ে দিই, তাহলে মেইন ভার্বের সাথে এস বাই ইএস দেওয়া যায় না, বা মেইন ভার্বের হচ্ছে ফর্মটা চেঞ্জ হয় না। তারপর বলছে পিপল অফ অল এজেস এনজয় এ রেইনি ডে, ইন্টারোগেটিভ করতে বলছে, মানে প্রশ্নবোধক করতে বলছে, এটাও ইন্টারোগেটিভ করতে বলছিল। সো প্রশ্নবোধক বলছে পিপল অফ অল এজেস, সকল সর্বস্তরের বা সকল বয়সের মানুষেরা এনজয় আর রেইনি ডে, একটা বৃষ্টির দিন এনজয় করে। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখো পিপল অফ অল এজেস এনজয়, সো এই পিপল অফ অল এজেস এটা হচ্ছে সাবজেক্ট, এনজয়টা হচ্ছে ভার্ব। আমাদের অক্সিলারি ভার্ব যেহেতু দেয়া নাই, অক্সিলারি ভার্বটা আনতে হবে, তাহলে কি লিখবো আমরা? ডু, ডু এর সাথে নট যেহেতু নাই, নট আনবো একটা, ডু নট, তারপর দিলাম আমরা পিপল, পিপল অফ অল এজেস। এখন বলতেছে ডু নট পিপল অফ অল এজেস, সর্বস্তরের মানুষরা কি, মানুষরা কি এনজয় করে না? এনজয়, এনজয় আর রেইনি ডে, রেইনি ডে, রেইনি ডে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, শেষ। এরপর বলছে লিটল বয়েজ অ্যান্ড দ্য গার্লস প্লে ইন দ্য রেইন অ্যান্ড এনজয় দেমসেলভস, সিম্পল করতে বলছে, সিম্পল। এখানে দেখো লিটল বয়েজ অ্যান্ড গার্লস, সাবজেক্ট প্লে, এই ফাইনিট ভার্ব, ইন দ্য রেইন এখানে তো কনজাংশনটা দিছে, এনজয় দেমসেলভস, এই যে এনজয় আরেকটা ফাইনিট ভার্ব চলে আসছে। সো দুইটা ফাইনিট ভার্ব, দুইটা সাবজেক্ট, এখন সাবজেক্ট সেম সাবজেক্ট বারবার রিপিট করে নেই। সো কম্পাউন্ড সেন্টেন্সে সেম সাবজেক্ট থাকলে একটা সাবজেক্ট বাদ দেওয়া যায়। মেইন বিষয় হচ্ছে আমাদের দুইটা ফাইনিট ভার্ব আছে, একটা ফাইনিট ভার্বে রূপান্তর করতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এই জায়গায় একটা ভার্বের সাথে আইএনজি করে দিব। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এইখান থেকে এই অংশটুকু এন্টের আগে পর্যন্ত যেটুকু আছে এটাকে নন ফাইনিট বানাই দিতে পারি। প্লে আছে, তাহলে দিব আমরা প্লেইং, ভার্বের সাথে আইএনজি করে দিলাম, নন ফাইনিট হয়ে গেল। প্লেইং ইন দ্য, প্লেইং ইন দ্য রেইন, বৃষ্টিতে খেলাধুলা করার মাধ্যমে, তারপর কমা দিব, কমা দিব, কমা দেওয়ার পর লিখলাম লিটল গার্ল, লিটল বয়েজ অ্যান্ড গার্লস, লিটল, লিটল বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস, লিখলাম গার্লস, তারপর লিখবো এনজয় দেমসেলভস, এনজয় দেমসেলভস, দেমসেলভস, শেষ হয়ে যাচ্ছে এভাবেই। এরপর দেখো বলতেছে উই নো দ্যাট, আমরা এটা জানি যে পোয়েটস অফ অল এজেস হ্যাভ ডিসক্রাইবড দ্য বিউটি অফ আ রেইনি ডে, কম্পাউন্ড সেন্টেন্স। বলছে উই নো দ্যাট, আমরা জানি যে পোয়েটস অফ অল এজেস মানে সকল সকল যুগের বা সকল সময়ের হচ্ছে পোয়েটরা বা কবিরা হ্যাভ ডিসক্রাইব, তারা ব্যাখ্যা করছে দ্য বিউটি অফ আ রেইনি ডে, একটা রেইনি ডের যে সৌন্দর্যটা, এটা তারা সবাই হচ্ছে ব্যাখ্যা করছে। সো এটার জন্য আমরা কি করতে পারি বলো তো? উই নো দ্যাট, আমরা জানি। তাহলে এই দ্যাট থেকে এখানে পয়েন্ট অফ অল এজে ডিসক্রাইব হার রেইনি ডে, এইখানে যতটুকু আছে একটা সাবজেক্ট আর ফাইনিট ভার্ব আছে, ধরো এটা লিখলাম, লিখার পর এই দ্যাটের পরিবর্তে আমরা লিখবো অ্যান্ড উই নো ইট, উই নো ইট, এবং আমরা এটা জানি। এই অ্যান্ড বসাই দিছি এবং শুরুতে লিখছি যে পয়েন্ট অফ অল এজেস হ্যাভ ডিসক্রাইব দ্য বিউটি অফ এ রেইনি ডে অ্যান্ড উই নো ইট, শেষ। এভাবে করে দিবা, হয়ে যাবে। ওকে, এরপর কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। কমপ্লেক্স, দ্য সাউন্ড অফ এ রেইন ড্রপস ফলিং অন লিভস মেক্স আ ডে ম্যাজিক্যাল।
সো এইটাকে আমরা বলতে পারি দ্য সাউন্ড অফ এ রেইনড্রপস, মানে বৃষ্টির ফোঁটা, একটা পাতার উপর যে বৃষ্টির ফোঁটা পড়ে এই জিনিসটা ওই দিনটাকে ম্যাজিক্যাল বানায় ফেলে। সো এইটাকে আমরা কমপ্লেক্স এইভাবে করতে পারি দ্য সাউন্ড অফ রেইনড্রপস, মানে বৃষ্টির ফোঁটার সাউন্ড। এখন বৃষ্টির ফোঁটার সাউন্ডটা কি? হুইচ ফল অন লিভস, যেটা হচ্ছে পাতার উপরে পড়ে, আর বাদ বাকি যেমন আছে অমনই থাকবে। তাহলে আমরা এখানে মেইনলি পার্থক্যটা হচ্ছে এই যে হুইচ আনছি, হুইচের পর ফল ভার্বটা হচ্ছে আমরা কি করছি, ফল ভার্বটা হচ্ছে আমরা ফাইনিট ভার্বে রাখছি, আগে কিন্তু ফলিং ছিল। দ্য সাউন্ড অফ রেইনড্রপস হুইচ ফল অন লিভস, তারপরে যে মেক্স আছে এখানেও তো মেক্সই হবে, মেক্স দ্য ডে ম্যাজিক্যাল। তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব হয়ে গেছে, আমাদের কমপ্লেক্স হয়ে গেছে, এবং কমপ্লেক্সের কনজাংশনটাও আমরা ইউজ করে ফেলছি। এখন দেখো বলছে ডিউরিং দ্য মনসুন আর রেইনি ডে সিমস দ্য মোস্ট এনচ্যান্টিং, বলতেছে বর্ষাকালে রেইনি ডেটাকে হচ্ছে জাদুকরী লাগে, মানে অনেক চমৎকার লাগে। তো আমরা বলতে পারি ডিউরিং দ্য মনসুনে এক্সট্রা অংশ আছে, এক্সট্রা রেখে দিলাম। এখন বলতে পারি আর রেইনি ডে, একটা বৃষ্টির দিন, যেহেতু এখানে বলছে মোস্ট এনচ্যান্টিং, এটাকে আমরা বিপরীত করব কিন্তু অর্থ চেঞ্জ না করে। তাহলে আমরা লিখতে পারি আর রেইনি ডে ডাজ নট সিমস আছে না, তাহলে আমরা দিতে পারি ডাজ নট সিম, দেখে মনে হয় না ডাল, মানে একটা মনমরা দিন, এমন দিন দেখে মনে হয় না যে একটা মনমরা দিন ভালো লাগতেছে না, এমন মনে হয় না। ডাজ নট সিম এনচ্যান্টিং বলছে, এনচ্যান্টিংটাকে আমরা বিপরীত করে দিব, বিপরীত করে লিখলাম ডাল। আর এই মোস্টের জন্য লিখবো অ্যাট অল, মানে একদমই লাগে না। একটা বৃষ্টির দিন দেখে সেটাকে একদমই ডাল লাগে না, এটা লিখে দিলাম। ওকে, এরপর বলতেছে উইদাউট এক্সপেরিয়েন্সিং দ্য বিউটি অফ রেইনি ডে ওয়ান ক্যানট ডিসক্রাইব ইট, কমপ্লেক্স করতে বলছে এবং বলছে উইদাউটের সাথে যদি ভার্বের আইএনজি থাকে আমরা কি করি বলতো, আমরা কমপ্লেক্স করার জন্য ইফ নট ব্যবহার করি। আমরা লিখবো এই জায়গায় ইফ আ পারসন, কেন ইফ এখানে বলছে কি ওয়ান, একজনের কথা বলছে, ইফ ওয়ান ডাজ নট, যদি কোনো একজন মানুষ কি করে না, ডাজ নট এক্সপেরিয়েন্স, এখানে হবে এক্সপেরিয়েন্স। কেন এক্সপেরিয়েন্স হইলো? কারণ এই জায়গায় ভার্বে, এখানে আমাদের ফাইনিট ভার্ব বানাইতে হচ্ছে, তাই আমরা সাবজেক্ট দিছি, একটা অক্সিলারি ভার্ব দিছি, একটা মেইন ভার্ব দিছি। এখানে এক্সপেরিয়েন্সিং ছিল, এটা নন ফাইনিডে ছিল, এটা আইসা ভার্বের V1 হয়ে যাবে। সো ইফ ওয়ান ডাজ নট এক্সপেরিয়েন্স দ্য বিউটি অফ এ রেইনি ডে, যদি একজন মানুষ হচ্ছে বিউটি অফ এ রেইনি ডে না এক্সপিরিয়েন্স করে, তাহলে ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট, তাহলে সে হচ্ছে এটার ব্যাখ্যা করতে পারবে না। এটুকু লিখে দিবা, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। কেন কমপ্লেক্স হয়েছে? এই যে ইফের কারণে, ইফ দেওয়ার কারণে কমপ্লেক্স হয়ে গেছে। ওকে, এখন দেখো ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে আর রেইনি ডে ইজ এ ভ্যারি রিফ্রেশিং, নেগেটিভ করতে বলছে, তাই না? তাহলে ইন এ ওয়ার্ড বলছে, ইন এ ওয়ার্ড এক্সট্রা অংশ আমরা দিয়ে দিলাম, এক্সট্রা অংশ লিখে দিব ওইভাবেই। তারপর লিখবো আর রেইনি ডে ইজ বলছে না, তাহলে রেইনি ডে ইজ নট রিফ্রেশিং বলছে, সো রিফ্রেশিংটাকে বিপরীত করে দিব আমরা। আর রেইনি ডে ইজ নট রিফ্রেশিংটাকে আমরা বলতে পারি বোরিং। এখন ভ্যারি আছে, ভ্যারির জন্য দিয়ে দিব অ্যাট অল দিয়ে দিলাম, আমাদের নেগেটিভ করা হয়ে গেছে। ওকে, তাহলে এটা গেলো তোমাদের যশোর বোর্ড 2026। এরপর আমরা দেখবো হচ্ছে ঢাকা বোর্ড 2026। দেখো কি বলছে, সাকসেস ইজ আর রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, মেক ইট নেগেটিভ করতে বলছে, তাই না? ইন্টারোগেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভ করতে বললে আমরা জাস্ট এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে আনবো, এর সাথে নট লাগাই দিব, তাহলে হবে ইজ নট, তারপর সাকসেস আছে, লিখলাম সাকসেস ইজ নট সাকসেস দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, এইটুকু আছে, আমরা এইটুকু লিখে দিব, লিখে দিয়ে ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিব, শেষ। তারপর বলছে এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, নেগেটিভ বলছে। এভরিওয়ান থাকলে কি হয়, দেয়ার ইজ নো ওয়ান বাট, এই সাকসেস আছে, লিখে দিলাম সাকসেস। তাহলে এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো ওয়ান, আছে লিখলাম ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস সাকসেস, দিয়ে দিলাম, শেষ। ওকে, হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস, কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্স করার জন্য কি লাগবে, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব, তাহলে আমরা লিখতে পারি ইট ইজ হার্ড ওয়ার্ক হুইচ হবে না, হুইচ লিডস টু সাকসেস, ইট ইজ হার্ড ওয়ার্ক হুইচ লিডস টু সাকসেস।
এরপর বলছে সাকসেস ইজ আর্ন, সাকসেস অর্জন করা যায় থ্রু পারসেভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন, মানে দৃঢ় সংকল্পবদ্ধতা এবং পারসেভারেন্স মানে হচ্ছে তোমার অধ্যবসায়ের মাধ্যমে। এখন এই জায়গায় যে এন্ড আছে এটা কিন্তু কম্পাউন্ডের এন্ড না, এটা হচ্ছে এই ওয়ার্ড আর এই ওয়ার্ডকে একত্রিত করছে বা সংযুক্ত করছে। কিন্তু কম্পাউন্ডের এন্ড হয় যখন দুইটা ক্লজকে একত্রিত করে, মানে দুইটা বাক্যাংশকে একত্রিত করে। তাহলে এইটা মূলত সিম্পল সেন্টেন্স আছে, এইটাকে আমাদের কম্পাউন্ডে নিতে হবে। সো এইটাকে আমরা নেওয়ার জন্য আমরা এইভাবে বলতে পারি যে সাকসেস ইজ আর্ন, মানে কোনো একটা ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ওয়ান ক্যান স্টে অথবা রিমেইন পারসেভারেন্স আছে না, আমরা লিখলাম পারসেভারেন্ট। একজন মানুষ হচ্ছে অধ্যবসায়ী হতে পারে, অধ্যবসায়ী থাকতে পারে বা অধ্যবসায়ী হতে পারে, পারসেভারেন্ট অ্যান্ড ডিটারমিনেন্ট হবে ডিটারমিনেন্ট, যেহেতু একজন কোনো ব্যক্তির সম্পর্কে বলতেছি তাই আমরা এগুলাকে কি করলাম, এগুলাকে একটু চেঞ্জ করে দিলাম। ওয়ান ক্যান স্টে একজন থাকতে পারে, পারসেভারেন্ট অধ্যবসায়ী হতে পারে, বা ডিটারমিনেন্ট দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারে, এবং এইটার ফলে সে সাকসেস হবে। তাই আমরা লিখলাম অ্যান্ড সো হি, অথবা ওই ওয়ানের পরিবর্তে লিখতেছি, এখানে যে ওয়ানটা লিখছি ওর পরিবর্তে লিখতেছি, অ্যান্ড হি ক্যান আর্ন সাকসেস। ওকে, তারপর দেখো বলছে সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন অ্যান্ড এভরিওয়ান নোজ ইট, কমপ্লেক্স করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন হুইচ হুইচ ইজ নোন টু এভরিবডি, যেটি সবার কাছেই এভরিওয়ান, যেটি হচ্ছে সবার কাছেই পরিচিত। সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, সাকসেস হচ্ছে ডেডিকেশন চায়, বা হচ্ছে সাকসেস হওয়ার জন্য তোমার ডেডিকেশন থাকা লাগবে। হুইচ ইজ নোন টু অল, যেটি হচ্ছে সবার কাছে পরিচিত। এই হুইচের কারণে এটা কমপ্লেক্স হয়ে গেল। অথবা এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবে কীভাবে লিখতে পারি যে এভরিওয়ান 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 নোজ দ্যাট, সবাই জানে যে, নোজ দ্যাট, এখন দ্যাট দিয়ে করলাম, এভরিওয়ান নোজ দ্যাট, সবাই জানে যে সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন অ্যান্ড, আচ্ছা অ্যান্ড তো এটা কম্পাউন্ডের জন্য আমরা জাস্ট লিখলাম সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন। এই অ্যান্ডটা আমাদের তুলে দিতে হবে, এই অ্যান্ডটা তুলে দিয়ে আমাদের সেন্টেন্সটা একটু চেঞ্জ করে লিখতে হবে, যেন সেই জায়গায় দ্যাট অথবা হুইচ আমরা ইউজ করতে পারি কমপ্লেক্স করার জন্য। ওকে, এরপর দেখো বলছে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাচিভ সাকসেস, বলছে সিম্পল করার জন্য। এখন সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে আমরা কি করি, সো দ্যাট থাকলে আমরা সো দ্যাটের জায়গায় জাস্ট টু বসাই দিব, তাহলে হয়ে যাবে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড, এটা লিখলাম এই জায়গায় ধরো এটা লিখলাম টু, আর সাবজেক্ট আর ক্যান বাদ দিব, কারণ আমাদের তো একটা সাবজেক্টে একটা ফাইনিট ভার্ব লাগবে। এই যে সাবজেক্ট, এই যে ফাইনিট ভার্ব, মাস্ট কন্টিনিউ আছে, এই যে ফাইনিট ভার্ব, সো দিলাম সাবজেক্ট ফাইনিট ভার্ব, তো এই জায়গায় পাইছি। পাওয়ার পর এখানে আমরা এই যে সাবজেক্ট আর ভার্ব আছে এটা বাদ দিয়ে টু অ্যাচিভ সাকসেস এটা দিয়ে দিব, তাহলে হবে কি যে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড, আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে টু অ্যাচিভ সাকসেস, আমাদের সাকসেস পাওয়ার জন্য। এরপর দেখো বলছে সাকসেস ইজ নট অ্যাসিওরড উইদাউট এফোর্ট, এটাকে আমরা লিখতে পারি সাকসেস ইজ, বলছে সাকসেস ইজ অ্যাসিওরড, মানে সাকসেস নিশ্চিত করা যায় না উইদাউট এফোর্ট ছাড়া সাকসেস নিশ্চিত করা যায় না। অ্যাফার্মেটিভ করতে বলছে সাকসেস ইজ অ্যাসিওরড উইথ এফোর্ট, আমরা এইটাকে বিপরীত করে দিব, উইথ এফোর্ট। সাকসেস হচ্ছে এফোর্ট দ্বারা অ্যাসিওর করা যায়, অ্যাসিওর। দেখো প্রথমে বলছে সাকসেস অ্যাসিওর করা যায় না বা নিশ্চিত করা যায় না এফোর্ট ছাড়া, এখন ওইটাকে চেঞ্জ করে আমরা বললাম যে সাকসেস অ্যাসিওর করা যায় এফোর্ট দিয়ে, তার মানে আমরা অ্যাফার্মেটিভ করে দিলাম কিন্তু অর্থটা ঠিক থাকলো। এরপর বলছে দ্য জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট, অথবা তুমি এইখানে আরেকটা উত্তর দিতে পারো, তুমি বলতে পারো সাকসেস ইজ নট অ্যাসিওর্ড, বলছে না, নট অ্যাসিওর্ডটাকে চেঞ্জ করে দাও, এখানে জাস্ট নটটা তুলে দাও, তাহলে নটটা তুলে দিয়ে ডাউটফুল দিয়ে দাও, ডাউটফুল, মানে সাকসেস ডাউটফুল থাকে, মানে সাকসেস হবে কিনা এটা নিয়ে সন্দেহ থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা না ওয়ার্ডটা উচ্চারণ করতেছি না, সাকসেস ইজ ডাউটফুল উইদাউট এফোর্ট, আমরা অ্যাফার্মেটিভ বানাই দিলাম যে সাকসেস এফোর্ট ছাড়া নিশ্চিত করা যায় না, এটা ছিল কোয়েশনে, এটা অ্যাফার্মেটিভ বানাইলাম এইভাবে যে সাকসেস এফোর্ট ছাড়া সম্ভব নয়। এক্সক্লামেটরিতে যায়, এক্সক্লামেটরি বলছে কি মেক দ্য সেন্টেন্স এক্সক্লামেটরি, সেন্টেন্স কি দ্য জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট, বলছে দ্য জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট। তোমার এই ধরনের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে জাস্ট একটা জিনিস দেখবা আর্টিকেল আছে কিনা, সরি এ অথবা এন আছে কিনা, না থাকলে হাউ দিয়ে শুরু করবা, ভেরি অথবা গ্রেট থাকলে কেটে দিবা, শেষের অংশ লিখবা, শুরুর অংশ লিখবা, শেষ। হাউ
হাউ ডিফিকাল্ট দ্য জার্নি অফ সাকসেস ইজ। এখানে লিখছো এইটুকু লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, শেষ। ইট টেক্স টাইম ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস মেক ইট সিম্পল। সিম্পল করতে বলছে আই নাম্বার। সো এখানে কি আছে, ইফ আছে, ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস, এখানে বলছে ইট টেক্স টাইম। সো আমরা এই জায়গায় কী করবো, আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাচিভিং সাকসেস, সাকসেস অথবা টু অ্যাচিভ সাকসেস। আমরা এরপর হচ্ছে এই যে টেক টাইম, এইটুকু মেইন অংশ আর এই পাশে মেইন অংশ না, তাহলে আমরা দিতে পারি অ্যাচিভিং সাকসেস টেক টাইম, যে সাকসেস পেতে গেলে সময় লাগে, শেষ। সিম্পল করে দিছি, অ্যাচিভিং সাকসেস এইটুকু হয়ে গেছে সাবজেক্ট, টেক টাইম এটা হয়ে গেছে ফাইভ ভার্ব। বাই দ্য ওয়ে এই জায়গায় হবে টেক্স। কেন টেক্স হলো, অ্যাচিভিং সাকসেস এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হবে টেক্স। সো অ্যাচিভিং সাকসেস টেক্স টাইম, মানে হচ্ছে সাকসেস হতে গেলে সময়ের প্রয়োজন। এরপর দেখো বলছে সাকসেস রিকোয়ার্স বোথ প্যাশেন্স অ্যান্ড ইফোর্ট মেক ইট নেগেটিভ। আচ্ছা বোথ বলছে, বোথ থাকলে নট অনলি হবে, অ্যান্ড আছে এখানে বাট অলসো হবে, তাহলে আমরা দিতে পারি যে সাকসেস রিকোয়ার্স নট অনলি পেশেন্স বাট অলসো এফোর্ট দিয়ে দিলাম, শেষ। সো এটাই ছিল তোমাদের ঢাকা বোর্ড 2026-এর চেঞ্জিং সেন্টেন্সের কোয়েশ্চেনটা। এরপর বাদ বাকি আরও অনেক বোর্ড আছে যেগুলো আমি তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য আলাদা করে একটা ওয়ান শট ক্লাসের মতো দিব, যেটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস থাকবে ওই জায়গায়, কারণ তোমরা অনেকেই চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো পারো, শুধু প্র্যাকটিসে প্রবলেম হয়, সেজন্য শুধু প্র্যাকটিসের জন্য আমি আলাদা করে আরেকটা ক্লাস দিব। সো আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। আজকে সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে ছিলাম তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। সকলে সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।